ওকে তো করলাম, আসেনি এখন। আচ্ছা, এবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার রেকর্ড আসছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সোমা, সোমা বলুন তো, যে এই যে আমি কালপুরুষের ঘরটা এঁকেছি, এই যে ছকটা এঁকেছি, এর মধ্যে কালপুরুষের নবম ঘর কোনটা? মানে রাশি বলবেন, নবম রাশি কোনটি? ধনু 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 রাশি। ধনু রাশি, কারেক্ট। আমি লিখছি না। হুম। বেশ, এটা এ বলুক তো। এরপরে কে আছে? শিবানী বলেছে অনেকটা, বাদ বাকি আরেকজন বলুন। কেউ শিল্পী চলে এসো। হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা, এই যে কালপুরুষ, এই কালপুরুষের 5 নম্বর ঘর কোনটা? 5 নম্বর রাশির নাম বলো। সিংহ রাশি। সিংহ রাশি। আচ্ছা, আর একজন দেখি, কেউ কে আসবে? লাবণী বলুন, যে এখানকার 10 নম্বর ঘর কোনটা? কালপুরুষের 10 নম্বর ঘর কোনটা? রাশি? মকর রাশি। মকর রাশি। আচ্ছা, কালপুরুষের রাশিগুলো আমাদের সবার মোটামুটি মনে আছে, তাই তো? আমরা ওগুলো ভুলিনি। এবার যখন আমরা লগ্ন বিচার করব, যখন লগ্নটা আলাদা, মানে আলাদা আলাদা 12টি রাশি, 12টি লগ্ন হবে, তখন সেই লগ্ন সাপেক্ষে কোন ঘরটা কত নম্বর ঘর, এই ঘরটা, এই ব্যাপারটা নিয়ে আগের দিনে অনেকের মধ্যে আমি অপরিচ্ছন্নতা দেখেছি। তো আজ আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। সৌরভ, কি ক্লাসে আছো? সৌরভ বলে কেউ ক্লাসে আছেন? দেখুন তো। না ম্যাম নেই। আচ্ছা, এই যে আমি এই এই ঘরটাকে ধরলাম লগ্ন। কর্কটটাকে ধরেছি লগ্ন। এবার এই কর্কটটা যদি লগ্ন হয়ে থাকে, যারা একটু নতুন আছো, কারা কারা নতুন আছো, যারা এর আগে অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু জানতে না? ম্যাডাম আমি আছি। ম্যাম আমি আছি। আমি আছি। আচ্ছা, ম্যাডাম সেই আমি অর্থে শুধুমাত্র কিছুই এই যারা, জানি না। হ্যাঁ, এই যারা বললো আমি আছি, এই নতুনদের কাছ থেকেই জানতে চাইবো। আমিও আছি। বেশ, ম্যাম আমি আছি। গুড, খুব ভালো। এবার এই যে কর্কট লগ্ন, এটাকে আমরা 1 নম্বর ঘর ধরবো, এটা আমরা 1 নম্বর ঘর ধরবো। তাহলে এটা যদি 1 নম্বর ঘর হয়, এই কর্কট লগ্ন সাপেক্ষে 10ম ঘর কোনটা হচ্ছে? কে বলবে? আগে আমি, বলো আর শিল্পী। ম্যাডাম আমি বলবো? হ্যাঁ বলো, 10 নং ঘর আমি কোনটা হচ্ছে? বলিনি কিন্তু, আমি বলিনি। কে বলবে বলো? বলবো, ম্যাম আমি বলবো। হ্যাঁ, মেষ, মেষ রাশি মেষ রাশি হচ্ছে 10ম ঘর। হচ্ছে 10ম ঘর। ঠিক 10ম আছে, ঘর কর্কটের, কর্কটের সাপেক্ষে। একদম। এবার তাহলে রিমা বলো, রিমা চলে এসো। হ্যাঁ বলুন ম্যাম। বলো 5 নম্বর ঘর কোনটা? বৃশ্চিক। বৃষ্টিক হচ্ছে 5 নম্বর ঘর। খুব ভালো। এবার আমি চলে যাব তুলা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্ন যদি আমি ধরি, শিল্পী বলো, যে হ্যাঁ ম্যাম হ্যাঁ, তুলা লগ্নের ক্ষেত্রে 9ম ঘর কোনটা হচ্ছে? মিথুন রাশির ঘর। মিথুন রাশির ঘর, এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে লাবণী চলে আসুন। হ্যাঁ ম্যাম। তুলা লগ্ন সাপেক্ষে 11 নম্বর ঘর কোনটা হচ্ছে? সিংহ। সিংহ, এক্স্যাক্টলি। এই তো, খুব ভালো। আচ্ছা, একজন পুরুষ কণ্ঠ আমি শুনেছিলাম, যে বলছিল আমিও আছি নতুন। কে আছেন তিনি? হ্যাঁ ম্যাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি। আচ্ছা, তাহলে আপনি বলুন, যদি মকর লগ্ন হয়, না পারলে কোনো অসুবিধা নেই, বারবার আলোচনা করব, কারণ এই জিনিসগুলো যদি পরিষ্কার না হয় পরে কিন্তু আমরা কাজ করতে পারবো না। মকর লগ্নের সাপেক্ষে 6th হাউস কোনটা? 6 নম্বর ঘর বলুন। মিথুন। ম্যাম মিথুন। মিথুন। দেখুন, সব থেকে মাথায় রাখবেন, সব থেকে সোজা কিভাবে আমরা বার করব, যে যদি আমি এখন আপনাদেরকে আমি সময় দিচ্ছি, আপনারা গুনে 1 2 3 4 5 6 করে মিথুন বলে দিচ্ছেন, কিন্তু এইভাবে তো গুনে গুনে বললে হবে না, আমাদেরকে ঝট করে বলতে হবে, মাথায় রাখতে হবে, প্র্যাকটিসটা আমাদের সেইভাবে করে করে রাখতে হবে। তো আমাদের সবসময় মনে রাখবো যে সমসপ্তমে 7th হাউস থাকে। এই ঘরটা যদি 1 নম্বর হয়, এখানটা হবে 7 নম্বর, এটা 1 নম্বর হয়, এটা 7 নম্বর, মানে ঠিক উল্টো দিকের ঘরগুলো হচ্ছে সবসময় 7 নম্বর ঘর হবে। তাহলে ঝট করে মনে রাখবো যে এটা যদি 1 নম্বর হয়, এটা 7 নম্বর, তাহলে তার আগে 6, পরে গিয়ে 8, এখানে তো ঝটাঝট করে হয়ে যাচ্ছে। আর এখানে 1, এখানে হচ্ছে 12, এ তো হয়েই গেল। আর এখানে 4 হলে এটা 10,
4-এর আগে এখানটায় 3, এখানটায় 5, আর এখানে 10-এর এখানে 11, এখানটায় 9। মানে আমি খুব ফ্লুয়েন্টলি বলে গেলাম। ঠিক এতটাই স্পিডলি আপনাদেরকেও মাথায় রাখতে হবে যে সপ্তমের ঘরটা সবসময় 7 নম্বর ঘর। কালপুরুষের যে সেটআপটা, কালপুরুষের সেটআপটা শুধুমাত্র মেষ লগ্নদের ক্ষেত্রেই কিন্তু খাটবে। যাদের মেষ লগ্ন তাদের যত নম্বর ভাব, কালপুরুষের তত নম্বর রাশি। বাদ বাকি কিন্তু মেষ লগ্ন ছাড়া বাকি সবারই কিন্তু ভাব পরিবর্তিত হবে। এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘর মানে হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভাব। সেই ভাব অনুযায়ী কিন্তু প্রেডিকশন আলাদা আলাদা হবে। প্রত্যেকটা ভাব থেকে, প্রত্যেকটা ঘর থেকে কিন্তু আমাদের বিভিন্ন রকম আলাদা আলাদা বিচার হয়। যেমন লগ্ন থেকে আপনি মানুষটা কেমন তার বিচার হয়, 7 নম্বর ঘর থেকে আপনার স্ত্রী কেমন হবে, আপনার বিবাহিত জীবন কেমন হবে, আপনার ব্যবসার পার্টনারশিপ কেমন হবে, উল্টো দিকে মানুষ যার সঙ্গে কথা বলছেন সেই মানুষটার মনোবৃত্তি কেমন, এই সমস্ত বিচার করা হয় কিন্তু 7th হাউস থেকে। সেই রকম ভাবে এই যে 4th হাউস, আমরা আগেই জেনেছি 4th হাউস থেকে কি ঘর, মা, মনের শান্তি, ইমিডিয়েট আমাদের ফ্যামিলি, সেইগুলো কিন্তু আমরা দেখি হচ্ছে এই 4th হাউস থেকে। 10th হাউস থেকে সেরকম দেখি আমরা কর্ম, কাজের জায়গা। আমরা যখন এরপরে ভাব শিখবো তখন প্রত্যেকটা ঘরের ভাবের থেকে কি কি বিচার হয় সেগুলো আমরা শিখবো। তো সেই জন্য আমাদের লগ্ন সাপেক্ষে কোনটা কার ঘর, কোনটা কত নম্বর ভাব সেটা কিন্তু মনে রাখতে হবে। যেমন যদি মীন লগ্ন করি, সৌম্যজিৎ আছে? সৌম্যজিৎ দে, এই সৌম্যজিৎ কর্মকার আছে? সেও নেই। আমি কাউকেই 4-5 জন ছাড়া দেখতেও পাই না যে নামগুলো ধরে ধরে বলবো। ম্যাম, সরি আমি একটু লেটে জয়েন করেছি, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। মিন আপনি যেমন ধরুন মকর লগ্ন বললেন তো, হুম হুম। মকর লগ্ন থেকে 7 নম্বর ঘর মানে 1 2 3 এই যে 4 5 চন্দ্রের 6 ঘরটা 7 আপনার একদম উল্টো দিকে, একেবারে উল্টো কর্কট। দিকের ঘরটা হচ্ছে 7 নম্বর ঘর। হ্যাঁ। সবসময় মনে রাখবেন। আর এই যে যা 4টে স্তম্ভ, সব থেকে মজার বিষয়, হুম। এই যে 4টে স্তম্ভর রাশি, লগ্ন আর ভাব মনে রাখা সব থেকে সোজা। কিরকম? মকরের ঠিক উল্টো দিকের ঘর, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10। এই রকম যে স্তম্ভের গুলো যাচ্ছে, হ্যাঁ, এই যে স্তম্ভগুলো হুম। যখন হবে, এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা আর এই ঘরটা, অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর, এই লগ্নগুলো হলে পরে কিন্তু ভাব মনে রাখা খুব সোজা, কারণ আমরা উল্টো দিকের ঠিক ঘর। আছে, ঠিক আছে ম্যাম, এটা বুঝতে পারলাম। আমার এখানে প্রশ্নটা হলো এখানে যখন আমি মকর লগ্নের সাপেক্ষে কোনো একটা চার্টকে দেখছি, হুম। তো সেক্ষেত্রে মকরে মানে ফার্স্ট হাউসের যে ক্যারেক্টারিস্টিক গুলো, মানে যেটা মেষ লগ্নের ক্ষেত্রে, সেটা যখন মকরের সাপেক্ষে বিচার করব তখন মকরের মকর সব দেবী। ক্যারেক্টারিস্টিক গুলো ওখানেই আসবে, হ্যাঁ, এরকম এইবার ব্যাপার আমাদের তাই তো? দুটো জিনিস এখানে করব। একটু বলি তারপর আমি আবার একটু, মানে এইখানটা যদি কারোর লগ্ন হয়, এই ঘরটার মালিক কে? প্রবাল বলুন, এই মঙ্গল। ঘরটার মালিক। মঙ্গল মঙ্গল তাহলে এই ঘরটা যদি কারোর লগ্ন হয়, অর্থাৎ মেষ লগ্ন হয়, তার ক্যারেক্টার কেমন হবে? মঙ্গলের মতো। মঙ্গলের মতন। তাহলে মঙ্গল কি মতন? মঙ্গল কেমন? যোদ্ধার মতো। সেনাপতি যোদ্ধা সে খুব রাগী, সে খুব হট টেম্পার, রাগী যে কাজ করে হিত, তার মধ্যে হঠকারিতা রয়েছে, সে একদম সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়বে। তাহলে যে মেষ লগ্নের মানুষটা, তার মধ্যে কিন্তু এই গুণাবলীগুলো থাকবে। ক্লিয়ার? কিন্তু যখন আমরা মকরটাকে 1 নম্বর, অর্থাৎ এটা হচ্ছে লগ্ন নেব, তাহলে মকর ঘরটার মালিক কে? শনি মহারাজ। শনি শনি মহারাজ। শনি মহারাজের কারকত্ব আমরা হুম। কি পড়েছি? উনি কিসের কিসের কারক? কেমন হন উনি? ন্যায়ের কারক। ন্যায় নীতি পরায়ণ ন্যায়দাতা, কর্মফল কর্মের কারক, ন্যায়, কর্মের পরায়ণ, কারক। পরিশ্রমী। একদম প্রথম কথা কঠোর হচ্ছে পরিশ্রমী। পরিশ্রমী। মকর লগ্নের মানুষ কিন্তু অসম্ভব পরিশ্রম করে। আমরা একটা মকর এই শনি মহারাজের, আমার লগ্ন মকর। শনি মহারাজের কারকত্ব পড়ার সময় বলেছিলাম যে পশুর সঙ্গে তুলনা করা হয় গাধার সঙ্গে। কারণ এরা গাধা যখন খাটে শুধুমাত্র মালিকের দিকে খাটে, নিজের শরীরের দিকে ভাবে না। মকর রাশি লগ্নের মানুষদের কিন্তু সেই রকম ভাবে প্রচুর খাটনি, হার্ডওয়ার্ক যাকে বলা হয়, সুখের কাজ এরা করতে পারে না। এরা যখন ম্যাম জন্মায়। বলুন। একটা বলবো, হ্যাঁ হ্যাঁ কুম্ভ বলুন। লগ্ন কিন্তু সেরকম হয় না, আমি নিজে দেখেছি, না, কুম্ভ লগ্ন পার্সোনালি তো সেরকম এক্সপিরিয়েন্স হবে না। করেছি, প্রচন্ড অলস। আরে বাবা, হ্যাঁ, এখনই তো কারণ আমরা তো সেটাই তো কথা, কুম্ভ লগ্নের শনি, এই তত্ত্বটা বোঝো। এটা কোন তত্ত্বের আছে? গুনে বলো। বায়ুতত্ত্ব। বায়ু তত্ত্ব। তাহলে বায়ু তত্ত্ব কি করে মকর লগ্নের মতন হবে? সে আয়েশি হবে, সে চিন্তাশীল হবে, সে বসে বসে আকাশ কুসুম কল্পনা করে পৃথিবী জয় করে ফেলবে। আর প্রচন্ড তারপর অলস। রাহু আছে যেহেতু কোলর্ড, প্রচন্ড অলস সেই কারণে আরো। হ্যাঁ, হুম। প্রচন্ড অলস, আরে অগোছালো, একবার নোংরা। এরকম। এবার প্রবালের আর কোনো প্রশ্ন আছে এই বাদে? না না, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়েছে?
সেই রকম হুম। প্রত্যেকটা লগ্ন, এইখানটা যেমন বৃষর ক্যারেক্টারিস্টিক কেমন হবে, ক্যারেক্টারটা হবে শুক্রের মতন, শুক্রের যে গুণাবলীগুলো আছে এখানটা আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন আছে। হুম, আচ্ছা ধরুন না, কোনো এটা শেষ তো করতে দিন, লগ্ন কি হলো, বলছে? তার দৃষ্টির এতে কি তার ক্যারেক্টারিস্টিক একটু একদম বদলে যেতে পারে? একদম একদম একদম। আমি আগে শুধুমাত্র রাশিতে রয়েছি, রাশিটা কমপ্লিট করি। হ্যাঁ এখন হ্যাঁ কিন্তু হ্যাঁ একদম বেসিক লেভেলের, আপনার প্রশ্নটা একদম মাঝামাঝি প্রশ্ন, হ্যাঁ? তো হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 আমরা আজকে শুধুমাত্র এই লগ্ন আর রাশিতে থাকবো। হুম, আচ্ছা। এইবার এই যে ম্যাম, যেমন আমি একটু লেটে জয়েন করেছি, ক্লাস কি অনেকক্ষণ শুরু হয়েছে? 8টায় শুরু হওয়ার কথা, 8টাতেই হবে। আপনি আধ না না, ঘন্টা, মানে এই যে যেটা আপনি বোঝাচ্ছেন এটা বলছি। হ্যাঁ এটা আমি আপনার জন্যই বোঝানোর চেষ্টা করছিলাম, আগের দিন আপনি বোঝেননি। যাই হোক, যেটা আমি অনেকটাই হয়ে গেছে, আপনি রেকর্ডেড ভিডিওতে দেখে নেবেন, বাকিটা এখান থেকে আপনি দেখবেন। যেমন যদি কারোর কন্যা লগ্ন হয়, কন্যা লগ্নের অধিপতিকে বুধ। বুধ, বুধ। কিন্তু বুধ। আমরা কি বলেছিলাম, কন্যা লগ্নের বুধের ক্যারেক্টারটা ঠিক কিরকম? কন্যা লগ্নের বুধ বুদ্ধিমত্তা। এই কন্যা লগ্ন, এটা ব্যালেন্স। মিথুন লগ্ন, মিথুন ব্যালেন্স লগ্ন আর কন্যা অনেকটা। লগ্নের মধ্যে পার্থক্যটা কি? অ্যানালিটিক্যাল বুধ আর ওটা বালক স্বভাব বুধ মিথুনেরটা। এক্স্যাক্টলি। কন্যা লগ্নের যখন মিথুন লগ্নের কোনো মানুষ হবে, তার বুধের কারকত্বটা থাকবে ওই বালক সুলভ, মানে এরা একটু কথা বেশি বলবে। বাচ্চারা দেখেছো একটা প্রশ্ন 10 বার জিজ্ঞেস করে, এটা কি, এটা কি, এরকম ভাবে একই কথা বারবার বলবে। সেরকম বাচ্চাদের মধ্যে দেখবেন যে কোনো রকম হিংসা দেশ এটাতে থাকে না। এরা যদি বলেও দেন কানে কানে যে ওই বাড়িতে যেও না, এই সুযোগ পেলেই সেখানে গিয়ে বন্ধুত্ব করবে। তো এই কন্যা লগ্নের মানুষজনও কিন্তু সেরকম বন্ধুত্ব প্রিয় মানুষ, এরা খুব চট করে যেখানে যায় সেখানে বন্ধুত্ব করে ফেলে। এরা খুব কথা বলতে ভালোবাসে, এদেরও লিডারশিপ আছে, এরাও কিন্তু লিডারশিপ দিতে পারে। ঠিক উল্টো দিকের ব্যাপারটা এখানে, কন্যা লগ্ন কিন্তু একেবারেই এইরকম নয়। সে হচ্ছে কিন্তু ভীষণ আহ আহ, হিসাবী একজন মানুষ, বুদ্ধিদীপ্ত একজন মানুষ, অঙ্কে পারদর্শী মানুষ। হিসাব জিনিসটা তার কিন্তু নখদর্পণে, সে যে কোনো কাজ একবার একটা করার আগে 10 বার ভেবে তারপরে কিন্তু সে পদক্ষেপ দেবে। এবং এই এই কন্যা লগ্নের মানুষগুলো কিন্তু নিজের ব্যাপারে, নিজের কিসে ভালো হবে সেটা কিন্তু প্রত্যেকটা রাশির তুলনায় সব থেকে বেশি বোঝে। আমার কিসে ভালো হবে এটা কন্যা লগ্ন যতটা ভালো বোঝে, এতটা কিন্তু অন্য কোনো রাশি এতটা বোঝে না, যে আমার কিসে ভালো হবে। আচ্ছা, রাশির ক্ষেত্রেও কি একই রকম ক্যারেক্টারিস্টিক? হ্যাঁ একদম। এইবার এই যে যেমন ম্যাম, আমরা এখানটায় গেলাম, এটা হচ্ছে সিংহ রাশি। তো সিংহ রাশির মালিককে রবি। সূর্য। সূর্য। রবি। তাহলে এই মানুষগুলো, এটা যদি কারোর লগ্ন হয়, সেই ক্ষেত্রে তার যে ক্যারেক্টারটা হবে সেটা হচ্ছে একেবারেই রবির মতন, সিংহের মতন। তার জীবনের মূল মন্ত্রটাই হচ্ছে আত্মসম্মান বোধ। এই মানুষটা সব ছেড়ে দিতে পারবে, আত্মসম্মানে ঘা লাগলে কিন্তু সে একেবারেই ছাড়তে পারবে না। যেখানে আত্মসম্মানে সামান্যতম তার ঘাটতি হবে, সেখানে সে দ্বিতীয়বার আর নেই। আর এই মানুষগুলো যেখানেই যায়, তার প্রধান এবং প্রাথমিক চাহিদাটাই থাকে, আমি আর কিছু চাই না, আমাকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়। আছেন কেউ এখানে একদম। সিংহ লগ্ন? হ্যাঁ, আমি আছি তো। বেশ, এরা এই ধরনের মানুষদের মধ্যে রবির ক্যারেক্টারটা থাকবে। খুব ভালো কথা। এবার চলে আসলাম বৃশ্চিক। বৃশ্চিকটা আমরা কি জানি, এখানকার কার মালিক, এই ঘরটার মালিক কে? মঙ্গল। মার্স আর কেতু। মঙ্গলের। এবার এইখানকার মঙ্গলটা কেমন? এইখানকার মঙ্গলটা কেতুর মতন, তাই তো? তার মানে এই যে বৃশ্চিক লগ্নের মানুষ, তারা কিন্তু ঘরকুনো হয়, এরাও অলস হয়। এরা কিন্তু একটা ঘরের কোনায় পড়ে থাকতে ভালোবাসে, দেখবেন রাত দিন 24 ঘন্টা খাটের এক কোনায় পড়ে আছে, হাতে একটা মোবাইল, খাটের এক কোনায় পড়ে আছে, ঘরে লাইট জ্বালাবে না, অন্ধকার, লোকজনের আর সাথে প্রচন্ড করবে নোংরা। না। হুম, প্রচন্ড নোংরা হয় এরা। হ্যাঁ। এবং এরা পরিষ্কার পরিচ্ছন্ন বা ফিটফাট জিনিসে কিন্তু এরা অতটা যেমন মেষ লগ্ন অতটা ফিটফাট নয়, কিন্তু মেষ লগ্নের তুলনায় এরা কিন্তু আরো বেশি হচ্ছে অপরিচ্ছন্ন। এবং সাথে হচ্ছে মানে এ যেমন এক্সট্রোভার্ট, নিজের একদম কথা বলবে একদম গা জ্বলে যাবে। আর এ কিন্তু সেরকম ইন্ট্রোভার্ট, এ কিন্তু নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। এবং সাথে যেগুলো আছে, যে নোংরা জামা কাপড় পরবে, জামা কাপড় ছুঁড়ে ফেলে দেবে, খাটের এই কোনায় ওই কোনায় সেই কোনায়। যদি একটু বড় কোনো ছেলে হয়, তাহলে তার সিগারেটের ছ্যাঁকা পড়ে থাকবে এখানে ওখানে, নোংরা জামা কাপড় ঝুলছে, বইপত্র কাত হয়ে পড়ে আছে, খাটের উপরে দেখতে পাবেন যে অজস্র মোবাইলের চার্জার, ল্যাপটপ ইত্যাদিগুলো সব খাটের উপরে গড়াগড়ি খাচ্ছে। এই ধরনের মানুষ কিন্তু বৃশ্চিকের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, বৃশ্চিক লগ্ন হলে। তার সঙ্গে এটাকে ম্যাম, একটা প্রশ্ন করব। হ্যাঁ, তুলা রাশির যে শুক্র আর বৃষ রাশির যে শুক্র, এই দুটোর মধ্যে কি পার্থক্য ওই যে আছে? তত্ত্বগত পার্থক্য আছে।
এবং গুণগত পার্থক্য আছে। চর স্থির দাতক সেটা আমরা দেখবো। আর দেখবো অগ্নি পৃথ্বী বায়ু জল, এটা বায়ু আর এটা পৃথ্বী। তার মানে এর মধ্যে একটু ভাবনা চিন্তা কল্পনা এই সমস্ত বেশি থাকবে, রোমান্টিক বেশি হবে এরা কে ম্যাম? তুলনামূলক। হ্যাঁ, তুলা রাশি, কোন রাশির কথা বলছেন? তুলা 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 রাশি, বায়ু রাশি। তুলা রাশির মানুষজনগুলো সফট হার্টেড হয়, এরা প্রচন্ড সামাজিক। এদের তুলা রাশির সিম্বল কি? তুলা রাশির সিম্বল হচ্ছে তুলাদণ্ড। দাঁড়িপাল্লা। তুলাদণ্ড। হুম, এরা হচ্ছে মানে সমাজের সব ব্যালেন্স। থেকে বেশি সামাজিক প্রাণী, মানে সরি সামাজিক মানুষ। আর বৃষ রাশির তো ম্যাম সিম্বল হচ্ছে কি অক্স, তাহলে ওরা কি খুব মোটা হয়? কারা? বৃষ রাশি? না, ওর বিশ্বরাশি মোটা হয় এরকম নয়, তবে যদি ওর মধ্যে বিশ্ব রাশির মধ্যে গিয়ে আবার বৃহস্পতি বসে তখন মোটাপা চলে আসে, কিন্তু ওই এ যতটা কল্পনা প্রবণ, এ যতটা এও আর্টিস্ট, কিন্তু এ হচ্ছে একটু বেশি হাওয়ায় ভাষা আর্টিস্ট, আর এ তুলনামূলকভাবে স্থির ধীর। এই দুজনের মধ্যে পার্থক্য, ঠিক আছে? পিতৃতত্ত্বের পৃথ্বী সেই রাশির কারণে লোক একটু ধীর স্থির হয়। যেই রকম আমরা জিনিসগুলো কি করেছি, প্রত্যেকটা রাশি সম্পর্কে এই যে লগ্ন, আমি যে কতগুলো গুনে গুনে বলে গেলাম, এগুলো শুধু মনে রাখতে হবে না, নিজেরা কিভাবে বানাবে? যে আমরা জেনেছি প্রত্যেকটা রাশির তত্ত্ব কি আছে, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল, এই জল। চারটি তত্ত্ব। কি বলছেন? আপনারা মাইক্রোফোন গুলো একটু অফ করুন তো সকলে, যার যখন কথা বলার হবে তখন বলবেন। আমাদের এখানে একটা হচ্ছে, আমি অফ করে দিলাম। হ্যাঁ, অফ করে দিন। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জলের আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা জেনেছি প্রথমেই। তাহলে সেই পার্টিকুলার রাশিটির মধ্যে সেই যে অগ্নি তত্ত্বের গুণাবলী থাকবে। আর কি জেনেছি? চর স্থির দ্যাতক, চর স্থির দ্যাতক, চর স্থির দ্যাতক করে, তাহলে এগুলোরও আমরা গুণাবলী জেনেছি যে চর রাশি হলে সে কেমন হবে, স্থির হলে সে কেমন হবে, সেই বৈশিষ্ট্যগুলো থাকবে। আর কি জেনেছি? যে এই রাশিটির মালিক গ্রহ কে। তাহলে এই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা যে মালিক গ্রহগুলো পড়েছি, সেই মালিকগুলোর কারকত্বও কিন্তু আমরা এখন জানি, যে সে কোন কোন জিনিসপত্রগুলোকে নির্দেশ করছে। তাহলে সেই যে জিনিসগুলোকে আমরা বা সেই যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম ওই পার্টিকুলার রাশির যে মালিক তার থেকে, সেইগুলোও আমরা কিন্তু এখানে ইনক্লুড করে দেবো। দিয়ে এবার তারপরেও প্রত্যেকটা রাশির নিজস্ব কিছু কারকত্ব আছে, সেটা আমরা নেক্সট পড়বো, পড়ে আমি সেদিনকে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেবো। তাহলে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আর তাহলে এটা আমরা যে লগ্ন শিখলাম। আর কি? চন্দ্র রাশি, লগ্ন হচ্ছে আর টোটাল আপনি কেমন দেখতে, আপনার ভাব সাব কথাবার্তা, পার্সোনালিটি, গোটাটা আপনার শারীরিক গঠন, এই সমস্ত কিছুই হচ্ছে আপনি। আর চন্দ্র বা রাশি হচ্ছে আপনার মন বা আপনার মানসিকতা, আপনি কেমন মনোভাবের হবেন। মানে এই যে মানুষটা, ধরুন একটা মেষ লগ্নের মানুষ, মেষ লগ্ন সাপেক্ষে আমি কি জানলাম, যে একদম যুদ্ধ বিগ্রহ প্রতিবাদে মুখর এবং একদম রেশারাপতির মতন একদম ঘাট্টা ঘাট্টা তার চেহারা হবে, লম্বা হবে, বুকে ছিনা চওড়া হবে, এই ধরনের যে সেনাবাহিনীতে যেমন চেহারা হয় সেই লুকের চেহারা। সে যদি মেয়েও হয় তার মধ্যেও কিন্তু ওই ব্যাপারটা থাকবে। এবার ধরে নিলাম এইখানে লগ্ন পেয়ে গেছে সে কর্কট লগ্ন, তাহলে এর যতটুকুনি শারীরিক গঠনে যা ছিল, যে একদম যুদ্ধংদেহী মনোভাব, যদি কর্কট লগ্ন পেয়ে যায় তার রাশি, তাহলে কিন্তু তার যে যুদ্ধংদেহী মনোভাব, ওই মনোভাবটা গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, কর্কটের মধ্যেও হয়ে যাবে। কর্কট কেমন? কর্কট হচ্ছে মায়া, মা, স্নেহ। তাহলে এই মানুষটার, যার কিনা মেষ লগ্ন কিন্তু কর্কট রাশি, তার মনোভাব কেমন হবে? চন্দ্রের মতন হবে, স্নিগ্ধ হবে। সে কিন্তু খুব অল্পেই, যতটাক্ষণ হট করে রেগে যাচ্ছে, হট করেই কিন্তু সে শান্তও হয়ে যাবে, এবং সে অন্যের দুঃখে দুঃখী হবে, অন্যকে ভালোবাসতে পারবে, অন্যকে যত্নে রাখতে পারবে, অন্যকে কিন্তু অন্যের বিষয় সে অনেক বেশি ভাববে। তো এই রকম ভাবে যদি আবার দেখা গেল যদি মকর কারোর রাশি হয়ে গেল, তাহলে কি হবে? ঠিক একদম এই কর্কটের উল্টো হয়ে যাবে। তখন কি হবে? এই মানুষটা পরিশ্রমী, মনোভাবটাও তার পরিশ্রমী, সে একটা সেকেন্ড লাইফে নষ্ট করতে চাইবে না। সে যদি শুয়ে শুয়ে তার 2 ঘন্টা বেশি ঘুমানো হয়ে যায়, তার মনে হবে যেন জীবন থেকে কত বড় ক্ষতি হয়ে গেল। তার চিন্তা ভাবনা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব সে রাখবে, যে আমি কিছু না কিছু কাজ করব। তাকে আপনি বলবেন 10 লক্ষ টাকা দিচ্ছি, তুমি বাবা বাড়ি বসে থাকো, তোমার কোনো কাজ করতে হবে না, পারবে না। ও ঘরের মধ্যে বসে কিছু না কিছু করার চেষ্টা করবে। তো এই যে মানসিকতা, প্লাস কি নিয়ম নিষ্ঠা, তারপরে কি যে মকর রাশি থেকে আমরা কি দেখেছি, যে না নিম্ন শ্রেণীর যারা কাজ করেন, কুলি মজুর, এই সমস্ত মানুষের সঙ্গে কিন্তু ইন্টারাকশন বা এই ধরনের মানুষদের কিন্তু
মকর রাশির মানুষজনরা অতিরিক্ত শ্রদ্ধা করেন। যে ধরুন একটা রিক্সাওয়ালা আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, 2 টাকা নিয়ে ঝগড়া করবে মেষ বা কন্যা, কেন 2 টাকা এক্সট্রা দেবো কেন, কিন্তু মকর সেখানে 10 টাকা দিয়ে বলবে ঠিক আছে তুমি খুশি তো যাও। তো এই যে মানে নিম্ন শ্রেণীর যারা কর্মরত তাদেরকে কিন্তু মকর রাশির মানুষজন অত্যন্ত শ্রদ্ধা করেন, কারণ তারা হচ্ছে এই কর্মের মানেটা বুঝে যে কর্ম বা কায়িক পরিশ্রমটা কি, কারণ তারা তো নিজেরা করছে, তারা তার জন্য কিন্তু অন্যের পরিশ্রমটারও মূল্য দিতে শেখে বা জানে। ঠিক এই রকম ভাবে প্রত্যেকটা মানে লগ্ন সাপেক্ষে তার যে রাশি, সেই রাশি এবং লগ্ন নিয়ে কিন্তু ওই মানুষটার মন এবং শরীর এবং তার সম্পর্কে যাবতীয় প্রাথমিকভাবে কিন্তু বিচারটা হয়। এই যে লগ্ন এবং রাশি, এটুকু ক্লিয়ার হলো। আর এই যখন আমরা দেখব যে যখন মানুষটা জন্মগ্রহণ করছে কোনো ব্যক্তি, তখন চন্দ্র যে ঘরটাতে থাকছে, ধরো এই ঘরটাতে চন্দ্র আছে, কারণ মেষ রাশি হলো, এই ঘরটাতে কি কি নক্ষত্র থাকে আমরা পরবর্তীকালে পড়বো। তো অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই যে নক্ষত্রগুলো আছে, তো ধরো এখানে প্রথমে থাকে অশ্বিনী নক্ষত্র। এবার চন্দ্র ওই অশ্বিনী নক্ষত্রতে অবস্থান করছে যখন বাচ্চাটা জন্মেছে, তাহলে ওই বাচ্চাটার নক্ষত্র, জন্ম নক্ষত্র হবে অশ্বিনী। তাহলে কি বুঝলাম, প্রথমে জন্মকালীন সময়ে এই অঙ্কগুলো আমরা শিখিনি, এগুলো স্পেশাল ক্লাস, এটা আমাদের ক্লাসের বিষয়বস্তু নয় অঙ্ক শেখাটা, আপনারা পরবর্তীকালে অঙ্ক শিখবেন, নিশ্চিত রূপে শিখবেন, কিন্তু যতদিন আমরা অঙ্ক শিখছি না, আমরা যতদিন সফটওয়্যারের মাধ্যমে চার্ট বের করা শিখছি, তাতে আমরা কি জানবো, জন্মকালীন সময়ে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, জন্মে প্রথম শ্বাস যে নিচ্ছে, প্রথম যে নিঃশ্বাসটা সে পৃথিবীর বুকে এসে নিচ্ছে, ঠিক সেই সময় পূর্ব দিকে যে রাশি উদিত হচ্ছে, এই যে 12টা রাশি, তারা তো ঘুরছে, ঘুরতে 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 পূর্ব থেকে পশ্চিম দিক পৃথিবীকে এরকম বেল্ট করে তারা ঘুরছে। তো ঘুরতে ঘুরতে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করলো, যে টাইমে জন্মগ্রহণ করলো, সেই সময় পূর্ব দিকে কোনো না কোনো রাশি অবস্থিত থাকে, উদীয়মান মানে উঠছে, যে রাশিটা উঠছে বা উদিত হচ্ছে সেটি হচ্ছে বাচ্চাটির লগ্ন। আর সেই সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেটি হচ্ছে তার রাশি, আর চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটি হচ্ছে জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র। এইটুকু যদি বুঝতে কারোর অসুবিধা থাকে প্রশ্ন করুন। প্রশ্ন আছে ম্যাডাম কারো? সেক্ষেত্রে ডিগ্রিটা এক্ষেত্রে বিচার হবে? হ্যাঁ, ওই যখন নক্ষত্রটা হবে, নক্ষত্রটা তো 3 ভাগে ভাগ হচ্ছে। ডিগ্রি বিচার হবে, সেটা আমাদের অনেক পরের ক্লাস, অবশ্যই ডিগ্রি বিচার হবে। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। এখন ও প্রথমে, আচ্ছা, ফার্স্ট সেমিস্টারে আমরা শুধু ওই মানে সফটওয়্যার দিয়ে বার করতে শিখবো? না, আমাদের অঙ্কটা নেই, আপনাদের যে সিলেবাসটা দেওয়া আছে আপনারা একটু দেখবেন, হ্যাঁ অঙ্কটা আপনাদের নেই, হ্যাঁ। আপনাদের হচ্ছে আচ্ছা, সেটা practical সেকেন্ড আসবে। সেমিস্টারে? হ্যাঁ, না না কোনো সেমিস্টারেই নেই, অঙ্ক শেখানোটা এই পুরো কোর্সের মধ্যেই নেই, অঙ্ক শেখানোটা আলাদা কোর্স, ঠিক আছে? আপনারা যে আচ্ছা শিখবেন ম্যাডাম, সেটা সেটারই focus করুন। আমার খুব শেখার ইচ্ছে হ্যাঁ, অঙ্কটা। ওটা তাহলে পরে তাহলে যখন স্পেশাল ক্লাস হবে তখন শিখে নেবেন আচ্ছা। অঙ্কটা। এটা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি হ্যাঁ ক্লাস, হ্যাঁ। ঠিক আছে? আপনি কিভাবে আচ্ছা প্রেডিকশন আচ্ছা। করবেন সেটা শেখানো হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে স্যারের সাথে ওটা যোগাযোগ করতে হবে? একদম একদম। আচ্ছা। আচ্ছা, না ম্যাম, একটা প্রশ্ন আছে। জন্মগ্রহণের সময় প্রবাঞ্চন, চন্দ্র যেখানে থাকে সেটা তার রাশি না লগ্ন? রাশি। মনে করো এই যখন জন্মগ্রহণ করেছে আমরা কি জেনেছি, চন্দ্র হচ্ছে 54 ঘন্টা একটা রাশিতে থাকে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত সে সময় নয় হচ্ছে 54 ঘন্টা। তাহলে এখন এখন যে বাচ্চাটা জন্মালো আর 54 ঘন্টা পর্যন্ত যে বাচ্চা জন্মাচ্ছে, সে কিন্তু ধরো এই যদি ধনু রাশিতে চন্দ্র থাকে, তাহলে এই সবাই কিন্তু ধনু রাশি তাদের রাশি হবে, কারণ চন্দ্রটা তখন ধনুতে অবস্থান করছিল। যখন জন্মালো যদি এই ঘরটাতে অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করে, তখন তার কুম্ভ রাশি হয়ে যাবে। কিন্তু লগ্নটা কিন্তু, লগ্নটা চেঞ্জ হয়ে যেতে থাকবে না? হ্যাঁ লগ্নটা আপনারা জানবেন হচ্ছে সফটওয়্যার দিয়ে, আপনার যে বাচ্চাটা জন্মাচ্ছে তার ডেট টাইম প্লেস দিয়ে যদি আপনি সফটওয়্যারে দিয়ে দেন, তাহলে সফটওয়্যার আপনাকে বলে দেবে যে সে কোন লগ্নটা পেয়েছে। আর সেই সফটওয়্যারটা কেনার জন্য আপনারা হেমন্ত বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কোনো প্রশ্ন? এখানে একটা প্রশ্ন আছে ম্যাম। হুম, প্রথম দিকের ক্লাসে আপনি বলেছিলেন যে আপনার প্ল্যানেট মানে গ্রহের পজিশন গুলো যেগুলো থাকে সেগুলো আপনার প্রারব্ধ কর্মের হিসাবে থাকে, তাই কি না? সব থাকে? মানে মানে প্ল্যানেট গুলো যে পজিশনে প্লেস হয় হ্যাঁ, সেগুলো বেসিক্যালি প্রারব্ধ কর্মের উপর বেস করে একদম তার প্লেসমেন্টটা বেসিক্যালি হয়। একদম। তো তো আমরা এটাকে কিভাবে বুঝতে পারবো যে ধরুন
কোনো একটা পজিশনে কোনো একটা প্ল্যানেট আছে, ওটা কি কারণে আছে, সেটার কারণটা বিহাইন্ড দ্য স্টোরি, হাউ ক্যান উই নো দ্যাট? একদম খুব সোজা প্রশ্নের মানে খুব সোজাভাবে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এর বড় ব্যাখ্যা আছে। যখন আপনারা অনেক পড়াশোনা করবেন, পূর্ব জন্মের বিষয়বস্তু নিয়ে পড়াশোনা করবেন, তখন আপনারা জানতে পারবেন ডিটেলে। কিন্তু শর্টকাটে আমি যেটা বলে দিচ্ছি, এই যে 12টা ঘর না, এই যে 12টা ঘর, আমরা এখনো ভাব শিখিনি। আমরা যখন ভাব শিখবো, আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা ঘর থেকে আমরা নির্দিষ্ট কিছু বিচার করে থাকি। ধরুন এই সপ্তম রাশি, আমরা সপ্তম ভাব থেকে কি জানলাম? সপ্তম ভাব থেকে দেখা গেল যে আপনার হচ্ছে বিবাহিত জীবন, আমরা এখান থেকে বিচার করি। এবং সেখানে কেতু বসে আছে। হুম কেতু একজন আমরা জেনেছি যে সে হচ্ছে একজন নেগেটিভ প্ল্যানেট, তাই তো, মেলিফিক প্ল্যানেট। তো কেতু ত্যাগের দাঁড়ান বলি, আমি ক্লিয়ার করি, তারপরে প্রশ্ন করবেন আবার। কেতু যে রাশিতে থাকে, যে ভাবটায় থাকে, সেই ভাবটা থেকে বিচ্ছেদ দেয়। আমরা কেতু পড়ার সময় দেখেছি যে কেতু হচ্ছে বিচ্ছেদ কারক গ্রহ। তাহলে সপ্তম রাশিতে কারোর যদি, মানে সপ্তম ভাবে কারোর যদি কেতু অবস্থান করে, তাহলে তার বিবাহিত জীবনটা ডিস্টার্ব থাকে। অনেক সময় ডিভোর্স হয়ে যায়, অনেক সময় স্বামী স্ত্রীর সঙ্গে দূরত্বের সহাবস্থান থাকে। কেন থাকে? এটা হচ্ছে আপনার প্রশ্ন। যে এই যে এখানটায় তুলা বসে বুঝিয়ে দিল যে আমার বিবাহিত জীবন ভালো নয়, তাহলে আমার কি কারণে এই ভালো নয়টা হলো? তার সিম্পল উত্তর, আপনি আগের জন্মগুলোতে, আগের জন্ম বা তার আগের জন্মে আপনার বিবাহ সম্বন্ধিত যা কিছু কর্তব্য ছিল, সেই সব কর্তব্য থেকে আপনি কিন্তু গাফিলতি করেছেন, বা আপনার যা কিছু সুখ ভোগ ছিল আপনি এক্সট্রিমলি করে নিয়েছেন, অথবা আপনার স্ত্রীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করেননি, এত খারাপ ব্যবহার করেছেন যে পরবর্তীকালে সেই খারাপ ফলটা পাওয়ার জন্য এই ঘরটাতে কেতু এসে অবস্থান করছে। ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা ভাবে যদি যে যে ভাবে এরকম নেগেটিভ প্ল্যানেটরা বসে রয়েছে, মানে আমাদের ফল বলছে যে এই জন্মে আমরা সেখান থেকে সুখ ভোগ করতে পারবো না, তার মানে আমরা সেই সব জায়গার থেকে যা যা বিচার হয়, সেই বিচারের জিনিসপত্রগুলো নিয়ে আমরা আগের জন্মে বা তার আগের জন্মে বা যে কোনো জন্মে খারাপ কর্ম করেছিলাম। ক্লিয়ার? ম্যাম আমার আমার একটা কথা এখানে জিজ্ঞেস আমার করবো? এখানে প্রশ্ন, 1 মিনিট পল্লবী, 1 মিনিট দাঁড়াও। ওকে। আমার এখানে একটা প্রশ্ন আছে, শুধু শুভ অশুভটা ব্যাপারটা না। এবার বেসিক্যালি আপনার প্ল্যানেটারি পজিশন থেকে আমাদের এখন কি ধরনের কর্ম করা উচিত বা কি করা উচিত না, সেটাও আমরা মানে ডিসাইড করতে পারি যে আমার এখানে এই পজিশনে এই প্ল্যানেটটা আছে, তো আমাকে এই জিনিসগুলো থেকে অ্যাট্রাক্ট হতে হবে বা ডিটাচ হতে হবে, যাই হোক না কেন, যে কোনো ভাইস ভার্সা কন্ডিশন। তো সেক্ষেত্রে আমরা পজিটিভ বা নেগেটিভ সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা কি করতে হবে কি করতে হবে না, সেটা কিভাবে ব্যাপারটা বুঝতে পারবো? সেটা যখন আপনারা ক্লাস করবেন, রেমেডি ক্লাস, তখন শিখবেন। এখন তো সবে আপনি একেবারেই শুরুর দিকে আছেন। যখন রেমেডি ক্লাস হবে, তখন কি কি কর্ম করবেন, কি কি কর্ম করবেন না, কি কি দান করলে আপনার ভালো হবে, কি কি রেমেডি ধারণ করলে ভালো হবে, সেগুলো তখন জানবেন। ম্যাম একটা কোশ্চেন ছিল, প্রত্যেকটা বলতে দাঁড়াও দাঁড়াও, এক একজনকে একটু ছাড়ি, ওর প্রশ্নটা একটু ক্লিয়ার করে দিই। এই যে প্রত্যেকটা ভাবের যে কারণে আমাদের খারাপ ফল, ভালো ফল, হোয়াট এভার, ভালো অবস্থায় রয়েছে আর একটু ভালো করতে হবে, খারাপ অবস্থা রয়েছে সেখান থেকে আমরা কি কর্ম করলে আমাদের সেখান থেকে মুক্তি আসবে, এই প্রত্যেকটা ক্লাস আমরা করব, কিন্তু সেটা সময় সাপেক্ষ। এখনই তার উত্তরটা আমরা পাবো না, সেটা একদম শেষের দিকের ক্লাস। প্রত্যেকটা উত্তর যা যা মনের মধ্যে রয়েছে, প্রত্যেকটা উত্তরই ক্লাসের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাবো সব কটা। আমাকে বলুন, আমি এরকম ডিটেলটা কোথায় থেকে পাবো? প্ল্যানেটের এরকম কোনো পজিশনটা ডিটেল কোনো আপনি একটা কোথাও ইয়ে পাবেন? থেকে এরকম কোনো ডিটেল আপনি একমাত্র ওরকম ভাবে? গুরুর কাছেই পাবেন, ওরকম কোনো বইতে আপনি পাবেন না। যখন আপনি কোনো গুরুর মাধ্যমে থাকবেন, কোনো না কোনো গুরু আপনাকে শেখাবে। ওরকম ভাবে কোনো বইতে লেখা নেই যে এই কাজটা করলে আপনি এটা করবেন না, ওটা জ্যোতিষ তো গুরুমুখী বিদ্যা, এর জন্য ধৈর্য ধরতে হবে। হুম। প্রথম ক্লাসে এসেই আপনি এখনো পর্যন্ত এক্ষুনি রেমেডি জানতে পারবেন না, ওয়েট হ্যাঁ না করুন। না, ম্যাডাম, রেমেডিটা বই না। পড়ে কখনো জ্যোতিষ শেখা যায় না, গুরুর হ্যাঁ, কাছে শিখলেই কিন্তু প্রপারলি আপনি মানে শিখুন, ব্যাপারটা আপনি সময় ক্লিয়ার ধৈর্য হয়। ধরুন, প্রবল বাবু, আপনি ধৈর্য ধরুন, আপনি সময়ের সঙ্গে সঙ্গে সব জেনে যাবেন। আপনি আগে সবে আজকে লগ্ন রাশিটা আমরা ক্লিয়ার করলাম, ভাব আছে, ভাবের না বিচার না, আছে। আমার রেমেডিতে নিয়ে আমার কনসার্নই না, আমি রেমেডি নিয়ে ভাবছি না, আমার ওটা যেটা বেসিক্যালি আপনি জিজ্ঞেস প্রশ্নটা এটা করছেন, ছিল। ওটা আপনি যেটা জিজ্ঞেস করছেন ওটা রেমেডি। কি কর্ম না করলে আমি কোনো খারাপ ফল পাবো না, বা আমার না খারাপ না 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 ম্যাম, আমার বোঝাতে সমস্যা হয়েছে তাহলে। এক মিনিট, ফল বোঝান। আমার বেসিক্যালি প্রশ্নটা এটা ছিল যে প্ল্যানেটের আপনার গ্রহগুলো যে পজিশনে বসছে, তো তার পিছনে কারণগুলোর কি ধরনের কি আসতে পারে, সেটাই আমার জানার এটা ছিল বেসিক্যালি। কি কি ফল পাবেন, তো কোন ঘরে কোন গ্রহ বসলে কি ধরনের ফল আসতে পারে, কি প্রেডিকশন হবে, সেটা তো।
ফল না, মানে রিজনটা কেন, কেন ওটা ওখানে আছে, কি কারণে বসছে? সেই রিজনটা ওইভাবে আমার পক্ষে বলা সম্ভব না, কারোর পক্ষেই বলা সম্ভব না, সেটা ভগবান জানে যে আপনি কোন কর্মটা করেছিলেন, তার জন্য আপনাকে এটা এই ফলটা পাওয়া হয়েছে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে ওই ভাব সম্পর্কে। ধরুন এই যে 7 নম্বর ঘরটা সব থেকে সোজা, যে 7 নম্বর ঘরটা আপনার খারাপ হয়ে গেছে, আপনি বিবাহিত জীবনে সুখী হবেন না। এটা কেন হলো? তার কারণ হচ্ছে আপনার প্রিভিয়াস লাইফে ওই ঘর সংক্রান্ত খারাপ কর্ম আপনি করেছিলেন। মনে করুন কারো ফোর্থ হাউস থেকে মায়ের বিচার করা হয়, এই ঘরটা বা মনের বিচার করা হয়, এই ঘরটা কারো খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে? সে আগের জন্মে কারোর মন নিয়ে খেলেছিল, বা আগের জন্মে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এবার পার্টিকুলার সে কি কাজ করেছিল, এইরকম লিখিত সেটা তো- বোঝা মুশকিল আছে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। ম্যাম আমার এবার একটা প্রশ্ন আছে, আর বলবো? প্রশ্ন না, আর প্রশ্ন সব রেখে দিন, এবার আমরা পড়াশোনাই করি। ম্যাডাম আজকে এত সক্ষেত্র প্রশ্নের উত্তর দিতে গিয়ে ক্লাস আনন্দস্থান কিছু করতে পারবো না। আর নাচস্থান এটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, ওটা আমি সক্ষেত্র করি। আনন্দ ক্ষেত্র এত আর প্রশ্ন নাচ। করলে ক্লাস কিচ্ছু এগোনো যাবে না, যেটুকু হয়েছে এটুকু হলো। এবার আমরা নাশস্থান নিয়ে আলোচনা করব। যার যাটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো গ্রুপে আলোচনা করবেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা এবার লিখবো হচ্ছে নাশস্থান এবং আনন্দ ক্ষেত্র। নাশস্থান এবং আনন্দ ক্ষেত্র বা মূল ত্রিকোণ। নাশস্থান কথার অর্থ কি? যেই ঘরটাতে বা যে রাশিতে গিয়ে কোনো গ্রহ নাশ, মানে কি? নাশ মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হওয়া, বা এক্ষেত্রে আমরা বলবো কোন গ্রহ কোন রাশিতে গিয়ে তার ফলদানে, পূর্ণ ফলদানে ব্যর্থ হয় বা ফলদান সঠিকভাবে দিতে পারে না, সেই লিস্টটা আমরা আজকে জানবো। প্রথমে লিখে নাও রাশিতে গিয়ে কি হয়? যে রাশিতে গিয়ে গ্রহ বল বল শেষ হয়। হ্যাঁ, বলহীন হয়ে যায়। কোন রাশিতে গিয়ে কোন গ্রহ বলহীন হয়ে যায়? আচ্ছা, প্রথমে এখানটা লিখে ফেলি রবি বা সান। এখানটা লিখবো রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে রবি কিন্তু তার পূর্ণ ফল দানে ব্যর্থ হয়। আচ্ছা, তারপরে লিখবো চন্দ্র। চন্দ্র কিন্তু মকর রাশিতে গিয়ে ফলদানে ব্যর্থ হয়ে যায়। মঙ্গল লিখবো। মঙ্গল তুলা এবং বৃষ রাশিতে। মঙ্গলের প্রধান শত্রু হিসেবে ধরা হয় হচ্ছে এখানে আহ শুক্রকে। শুক্রর জায়গা হচ্ছে নাশস্থান। তুলা এবং বৃষ রাশি। এবার বুধ। বুধের নাশস্থান ধনু এবং মীন। ধনু রাশিতে এবং মীন রাশিতে বুধ ফলদানে অক্ষম হয়। বৃহস্পতি। বৃহস্পতির মিথুন এবং কন্যা রাশিতে নাশস্থান। মিথুন এবং কন্যা রাশি অর্থাৎ বুধের ঘরগুলো। ম্যাম এটার তো আপনার ডিস্ট্রাকটিভের যে প্যারামিটারটা আপনার ছিল সেটার হিসাবেই তো হচ্ছে। শুধু সেটার হিসাবে নয়, আরো কিছু হিসাব আছে, আগে লিখুন।
শুক্র, শুক্রের বৃশ্চিক এবং মেষ। শনি মহারাজের কর্কট এবং সিংহ। আপনারা মনে রাখার সুবিধার্থে কিন্তু ওই শত্রু মিত্র ওই যে যেটা পড়েছিলেন ডেস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ ওটা মনে রাখতে পারেন। তার মানে এরকম নয় যে শনি মহারাজের আমরা যেমন দেখেছি যে মঙ্গল শত্রু, তার মানে মঙ্গলের ঘরগুলো কি নাশস্থান হয়ে যাবে, এরকম কিন্তু বিষয়টা নয়। শনি মহারাজের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের ঘর এবং রবির ঘর এটা নাশস্থান। মঙ্গল শত্রু হওয়া সত্ত্বেও কিন্তু মঙ্গলের ঘর কিন্তু নাশস্থান নয়। রাহু বৃশ্চিকে নাশ, আর কেতু বৃষতে নাশস্থান। ম্যাম কেতুটা আরেকবার বলবেন? হ্যাঁ, বৃষ বৃষ। হয়েছে? সবার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূল ত্রিকোণ বা আনন্দ ক্ষেত্র, অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে গেলে খুব আনন্দের সঙ্গে ফল দিতে পারে বা বেশ বলবান হয়ে যায়, ফল দানে সে সক্ষম থাকে, পূর্ণ সক্ষম তার থাকে, যদি কিনা তার সঙ্গে অন্য কোনো শত্রু গ্রহের সহাবস্থান না হয়, তাহলে ওই ঘরেতে সে কিন্তু হাত খুলে ফল দেয়। তাহলে সেই আনন্দ ক্ষেত্র বা যেখানে তার মূল ত্রিকোণ, কোন গ্রহের কোন রাশিতে সে মূল ত্রিকোণস্থ হচ্ছে বা আনন্দ ক্ষেত্র, সেটা লিখুন। প্রত্যেকে একটা চার্ট এঁকে নিন কালপুরুষের। এবার ওখানে লিখবেন, প্রথমে লিখুন সিংহের ঘরে রবি লিখুন। সিংহের ঘরে রবি 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত আনন্দ ক্ষেত্র বা মূল ত্রিকোণ। 0 থেকে 20 ডিগ্রি পর্যন্ত সিংহের ঘরে রবি আনন্দ স্থান বা মূল ত্রিকোণ। এরপরে বৃষ রাশিতে চলে যান। বৃষ রাশিতে লিখুন চন্দ্র 4 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পর্যন্ত, ওটা হচ্ছে তার মূল ত্রিকোণ। ম্যাম কত ডিগ্রি বললেন? 4 ডিগ্রি থেকে 27, 27। আর সূর্যেরটা কি ছিল, 0 থেকে 20? 0 থেকে 20। এরপরে মঙ্গল লিখুন। মেষ হচ্ছে তার আনন্দ ক্ষেত্র, দুখানা ঘর বৃশ্চিক এবং মেষ মঙ্গলের, কিন্তু তার আনন্দ ক্ষেত্র হচ্ছে মেষ 1 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ মঙ্গল মেষে বসলো এবং বৃশ্চিকে বসলো, এই দুটো জায়গায় গিয়ে বসলো যখন, বৃশ্চিকে কিন্তু মঙ্গল ভালো ফল দেবে না, তুলনামূলকভাবে মেষে কিন্তু সে পূর্ণ ফল দেবে। মানে মেষ এবং বৃশ্চিকে যদি তুলনা করা হয় তাহলে দুটোই তার স্বক্ষেত্রে নিজের ঘর, তথাপি কিন্তু সে বৃশ্চিকের তুলনায় মেষের ঘরেতে ভালো ফল দেবে। এরপরে আমরা লিখব বুধ কন্যা রাশিতে
16 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। তারপরে বৃহস্পতি ধনু রাশিতে, ধনু রাশিতে লিখুন 1 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত। তারপরে শুক্র তুলা রাশিতে, শুক্র তুলা রাশিতে 1 থেকে 20 ডিগ্রি। শনি মহারাজ কুম্ভ রাশিতে, কুড়ি ডিগ্রি থেকে 30 ডিগ্রি। এরপর রাহু আর কেতু, কেতু লিখবো হচ্ছে সিংহ রাশিতে 20 থেকে 30 ডিগ্রি। আর রাহু কুম্ভ রাশিতে 20 থেকে 30 ডিগ্রি। রাহু কুম্ভ রাশিতে 20 থেকে 30 ডিগ্রি আর কেতু সিংহ রাশিতে 20 থেকে 30 ডিগ্রি। ম্যাম শনি আর রাহু দুটোই কুম্ভ রাশিতে থাকবে। হ্যাঁ, দেখুন রাহু আর কেতুর নিজস্ব কোনো ঘর নেই, ও যে রাশিতে অবস্থান করে সেই রাশির অধিপতির মতন ফল দেয়। কি বললাম? রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই, যে রাশিতে অবস্থান করে, ধরুন মঙ্গলে অবস্থান করেছে, তাহলে মঙ্গলের মেষে অবস্থান করেছে, মেষের অধিপতি মঙ্গল, এক্ষেত্রে রাহু হচ্ছে মঙ্গলের মতন অ্যাক্ট করবে। আবার যদি সে গিয়ে কন্যা রাশিতে বসে, তাহলে সে বুধের মতন অ্যাক্ট করবে, অর্থাৎ নিজের কোনো রাশি নেই, নিজের কোনো ঘর নেই, যে ঘরে বসে সেই ঘরের অধিপতির মতন তার বিহেভিয়ার থাকে। তথাপি কুম্ভ রাশিটাকে বলা হয়েছে রাহুর ঘর, আর বৃশ্চিক রাশিটাকে বলা হয়েছে কেতুর ঘর। ম্যাম এখানে সিংহ রাশি বলা হলো তো, সিংহ রাশিতে কেতু মূল ত্রিকোণ। মূল ত্রিকোণ, এখানেও ফল দেয় খুব ভালোভাবে। আচ্ছা, কেতুকে আর কেতু কেতুকে শুনে রাখুন, কেতুকে দ্বিতীয় সূর্য বলা হয়। কেতুকে বলা হয় দ্বিতীয় সূর্য। এবার যেখানে তার পিওর, সে হচ্ছে পিওর, সূর্য যেরকম পিওর, কেতু সেই রকমই পিওর। তাই জন্য কেতু কিন্তু সর্বদা ফলদান সব থেকে ভালো করতে পারে। ভালো ফলদান বলেছি কিন্তু, হ্যাঁ, কোথায় সে ভালো থাকছে সেটা নয়, কোথায় তার আনন্দ স্থান, অর্থাৎ কোথায় গিয়ে সে মানে হাত খুলে আর কি ফল দেবে, সেটা কিন্তু রবির ঘরে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ বলুন। বলছি কেতু যদি দশম ঘরে থাকে, মানে ধরুন যে রাশিতে থাকে বলছেন সেই রাশির অধিপতি ওয়াইজ ফল দেয়। হুম। কেতু যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে কুম্ভ রাশির অধিপতি শনি, তো হ্যাঁ, শনির মতো ফল দিবে। মানে কেতু অ্যাকচুয়ালি ভালো ফল আর খারাপ ফলটা কিরকম কি দেয় একটু যদি ডিসকাস ওটা করেন শুনুন, ভালো। এই ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে লগ্নের বিচার করতে হয়। হ্যাঁ, যখন আমরা লগ্ন আচ্ছা বিচার করব, ধরুন আপনি দশম বলে ফেললেন, তো আমি দশম হাউসে চলে যাই।
দশম হাউসের হুম থেকে আলাদা বিচার হয়, 4 নম্বর ঘর থেকে আলাদা বিচার হয়, 7 নম্বর ঘর থেকে আলাদা বিচার হয়, প্রত্যেকটা ঘর মানে লগ্ন সাপেক্ষে এই যে এতগুলো ঘর আমরা পাচ্ছি না, 12টা ঘর, প্রত্যেকটা হুম আলাদা হুম আলাদা হুম বিচার হয়। এবার কেতু যে ঘরে বসে, মানে লগ্ন সাপেক্ষে যত নম্বর ভাবে গিয়ে কেতু বসেছে, হুম, হুম সেটা যদি দশম ঘর হয় কারো, দশম ভাবে গিয়ে কেতু বসেছে লগ্ন সাপেক্ষে, তাহলে কেতু কি করে না, তার কাজের জায়গাতে ডিস্টার্ব দেওয়া শুরু করে। যদি দশম ভাবে বসে, অর্থাৎ তার কাজের জায়গা বারবার চেঞ্জেস আসবে, সে কাজের জায়গাতে গিয়ে শান্তি পাবে না, সেখানে গুপ্ত শত্রু তৈরি হবে, ইত্যাদিগুলো হয়। এবার যদি মনে করুন দশম, আপনি কালপুরুষের দশম ভাবটাকে দেখছেন যে মকর, এই ঘরটা, যদি সে এই ঘরটায়, আমি বলেছি যদি লগ্নের ক্ষেত্রে বা যখন যে ঘরটায় সে বসছে এই ঘরের, ধরুন মকর এসে বসলো, বসে সে শনির মতন বিহেভিয়ারটা করে, কিন্তু ভালো ফল মন্দ ফল কি ফল দেবে সেটা কিন্তু নির্ভর করছে এটা কোন লগ্ন, এবং সেই লগ্ন সাপেক্ষে কেতু কত নম্বর ভাবে বসে আছে, সেটা আমরা এখন ম্যাম শিখি। আচ্ছা ম্যাম, বলছি ধরুন বৃষ লগ্ন, হুম কিন্তু কেতু দশম ঘরেই বসে আছে, মানে কর্মের ঘরে বসে আছে, কিন্তু দশম ঘরের অধিপতি শনি, হুম মানে শনি যে কাজটা করে হার্ড ওয়ার্কিং করায়, পরিশ্রম করায় এবং ন্যায়ের দেবতা, কিন্তু কেতু অ্যাকচুয়ালি ওই বৃষ লগ্ন জায়গায় বলছেন, কোন লগ্ন বললেন? বৃষভ লগ্ন, বৃষভ। বৃষভ লগ্ন। বৃষভ হুম লগ্নের দশম ঘরটা কোথায়? এইটা কুম্ভ রাশি। কুম্ভ রাশি। এইবার কুম্ভ রাশির অধিপতি কে আছে? শনি। সে শনির মতন শনি। এক করবে, কিন্তু সে আপনার ভাবটাকে মারবে। বিষয়বস্তু আমরা যখন প্রেডিকশন করব, তখন আমাদের হুম দেখতে হবে কত নম্বর ভাব, ভাবটা কত নম্বর গেছে, 10 নম্বর ভাব। এই 10 নম্বর থেকে আমরা দেখি কাজ, আপনার কাজের জায়গা। আর কেতুর কারকত্ব আমরা কি পড়েছি? কেতু হচ্ছে বিচ্ছেদের কারক। তো এই কাজের জায়গায় কিন্তু তার বিচ্ছেদের জায়গা তৈরি হলো, অর্থাৎ সে বারবার কাজ চেঞ্জ করবে, বা তার কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন থাকবে না, কাজের জায়গাতে তার গোপন শত্রু তৈরি হবে। এগুলো যখন আমরা বিচার করব তখন আস্তে আস্তে শিখবো। এখন শুধুমাত্র আমি যেটা বলেছি যে রাহু এবং কেতু তাদের নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু যে ঘরের যে মালিক তার মতন সে অ্যাক্ট করে, তার মানে কিন্তু সে তার নিজের কারকত্ব ভুলে যাবে এটা নয়। কেতুর যে আচ্ছা কারকত্বগুলো আচ্ছা। আপনারা পড়েছেন, সেই কারকত্বের ফল কিন্তু সে দেবে। আমরা কি বলেছি প্রথমে? একটা গ্রহ ফল দেয় হচ্ছে তার কি নিজের কারকত্বের, তারপরে ভাবের, তারপরে রাশির। বলেছিলাম মনে আছে আগের দিন না তার আগের দিন ক্লাসে? হুম হুম হুম। হ্যাঁ হুম তাহলে হ্যাঁ আমাদের যখন বিচার করতে হবে, বিচারে আমরা দেখব যে প্রথমত কোন ভাবে কোন গ্রহ বসে আছে। আমরা এখনো ভাব শিখিনি তো, তাই জন্য একটু বুঝতে সমস্যা হবে। যখন আমরা ভাব শিখে যাব তখন গিয়ে বুঝতে পারবেন যে কত নম্বর ভাবে কোন গ্রহ বসে আছে। যদি কোনো শুভ হ্যাঁ, গ্রহ বসে থাকে, কিন্তু ম্যাম বলছি ধরুন এই যে কেতু বসে গেল, এটা তো ধর মানে একদম ফিক্সড, একে তো ধরুন চেঞ্জ করা যাচ্ছে না, না চেঞ্জ কাজের করা। জায়গায় ডিস্টার্ব আসবে। তো কাজের জায়গায় যদি ডিস্টার্ব আসে, মানে একটা মানুষের বিচার হয় কর্ম থেকে, হুম। ঠিক আছে, কিন্তু তার হোল লাইফ কি এরকমই থাকবে, কর্ম না চেঞ্জ না, বা হোল লাইফ কর্মের এরকম জায়গায় থাকবে নয়। ব্যাপারটা হচ্ছে দেখুন, যখন মানে বিচারটা যখন হবে কোন ভাবের পরে বসছে, আর আমাদের পরবর্তী বিচার হচ্ছে দশা অন্তর্দশা। হুম। যদি আপনার দশা অন্তর্দশা ভালো থাকে, ধরুন আপনার ভাগ্যপতির দশা চলছে, অর্থাৎ নবম ভাবে দশা চলছে, তো সেই সময় আপনার তো ভাগ্য উন্নতির যোগ। সেই সময় আপনার ভাগ্য উন্নতির জন্য আর যারা সাপোর্টিভ গ্রহরা রয়েছে আপনার চার্টের মধ্যে, কেতু তো একটা ঘরে বসে রয়েছে, সে তো 5টা ঘরে বসে থাকতে পারবে না, কিন্তু আরো তো না না না। 11খানা ঘর রয়েছে। সেই 11খানা ঘরে আচ্ছা। কোনো ভালো ঘরে কোনো ভালো গ্রহ বসে আছে, অথবা সে দৃষ্টি দিয়েছে, এরকম অবস্থায় আছে। তাহলে এই যে আর বাকি 11টা ঘর, সেখান থেকে আপনার কিছু না কিছু প্রাপ্তির জায়গা আছে, আবার কিছু কিছু হারানোর জায়গাও আছে। তো সেই যদি ভালো সময় থাকে, অর্থাৎ দশা অন্তর্দশা যদি ভালো হয়, তাহলে আপনি ভালো ফল পাবেন। কোন ভালো ফল পাবেন? সেটা যদি দশা যে অন্তর্দশা চলছে তার আবার কারকত্বের ফল পাবেন, যে সেটা কোন কোন আচ্ছা, আপনার এই চার্ট অনুযায়ী, এই যে মানে চার্ট যে অনুযায়ী। গ্রহের দশা চলবে সেই গ্রহের আবার একটু ফল পাওয়া যাবে, দশা একদম একদম অন্তর্দশা হয়ে। একদম একদম যে গ্রহ মানে যে গ্রহটার দশা চলবে, সেই হুম গ্রহটা হুম। আপনার লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবের মালিক, সেই আচ্ছা ভাবের ভালো বা মন্দ ফল আপনি পাবেন। যদি ভালো আচ্ছা। ঘরের মালিক হয় তাহলে ভালো ফল পাবেন, যদি খারাপ ঘরের মালিক হয় তাহলে খারাপ ফল পাবেন। মূলত ম্যাম বিচার স্টেটমেন্ট আর একবার রিপিট করুন। কোনটা বলুন? আহ, আপনার এই ভাবের ব্যাপারটা যেটা বললেন ওটা একবার রিপিট করুন, কি বললেন? মানে বলতে মানে চাইছি, দশা অন্তর্দশার ব্যাপারটা যেটা বলছিলেন না, হ্যাঁ ওটা হ্যাঁ, একবার রিপিট করুন। বিচারটা হচ্ছে আমরা মূলত এখনকার সময় কিভাবে আমরা বিচার করব, সেটা হচ্ছে দশা অন্তর্দশা দিয়ে। এই যে 12খানা ভাব, 12খানা ভাবের মধ্যে কিছু ভালো ভাব আছে, কিছু খারাপ ভাব আছে, মানে সেই ঘর থেকে ভালোর বিচার হয়, সেই কোনো ঘর থেকে খারাপের বিচার হয়।
তো ওই খারাপের বিচার যখন হবে বা ভালোর বিচার হবে, এখন আমরা সেই অনুযায়ী, আমার ধরুন একটা এই ঘরটাতে মনে করি আমার কেতু বসে আছে কোনো একটা নির্দিষ্ট ভাবে, বা শনি মহারাজ বসে আছে, বা মঙ্গল বসে আছে, বা রাহু বসে আছে, তাহলে কি আমি সব সময়, ওনার প্রশ্ন ছিল সব সময় কি আমার সারা জীবন খারাপ যাবে, কোনো সময় কি আমার সেটার ভালো আসবে না? সেই প্রশ্নটার উত্তর হচ্ছে যোগ বলে, এটা একদম সব সময় মাথায় রাখবেন, যোগ বলে কি হবে, কিন্তু দশা অন্তর্দশা বলে কখন হবে। যদি আপনি ওই পার্টিকুলার যোগের দশা অন্তর্দশা না পান, কখনোই আপনার সেটা ফলবে না জীবনে। তো বর্তমান সময়ে আপনার যে দশা বা অন্তর্দশা চলছে, যে কোনো গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, সেই গ্রহটা আপনার লগ্ন সাপেক্ষে কোন কোন ভাবকে রুল করছে, অর্থাৎ কোন কোন ভাবের মালিক, সেই ভাবটা যদি ভালো হয় তাহলে ভালো ফল পাবেন, যদি খারাপ হয় তাহলে খারাপ ফল পাবেন। ক্লিয়ার? ইয়েস ইয়েস ম্যাম। বুঝেছেন? হ্যাঁ আচ্ছা, ম্যাম, ক্লিয়ার। তাহলে আমরা ম্যাম মূল একটা ম্যাম ওই ত্রিকোণ কেন বলছে ম্যাম, একটু বুঝিয়ে দিন ওই মূল ত্রিকোণ মূল ব্যাপারটা। ত্রিকোণ মানে হচ্ছে এই যে গ্রহগুলো এই যে 9খানা গ্রহ আছে আর 12খানা রাশি আছে, এই 12টা রাশির মধ্যে কোন গ্রহ কোথায় গিয়ে আনন্দের সঙ্গে ফল দেয়, খুব ভালোভাবে ফল দেয়, সেই জায়গাগুলোকে তার বলা হয় মূল ত্রিকোণ বা আনন্দ ক্ষেত্র। অর্থাৎ ওই সমস্ত রাশিগুলোতে গিয়ে এই গ্রহরা বলবান হয়ে পড়ে, অর্থাৎ তারা মানে বল পেয়ে যায়, ভালো ফল দিতে পারে, বা খারাপ ভাব হলে খারাপ ফল দেয়, কিন্তু সে হাত খুলে ফল দেবে, যেটাই ফল দেওয়ার হোক সে হাত খুলে ফল দেবে। বলতে পারলাম সৌরভকে? ম্যাম হ্যাঁ ম্যাম, এটা মনে রাখার কি কোনো প্যাটার্ন আছে, মানে ওই হ্যাঁ, যেটা তো দিলাম, এই লেখালেন? যে যেটা মনে, এটা মুখস্থই রাখতে হবে, এটা কোনো সূত্র আচ্ছা। দিয়ে মনে রাখাতে পারবো না, এটা মনে রাখতে হবে। এই যে ঘর, প্রথম কথা হচ্ছে কাজ, যারা একদম নতুন আছো তাদের কাজ হচ্ছে এই 12টা রাশির নাম জলের মতন মুখস্থ করে ফেলা, এবং এই 12টা রাশির অধিপতির নাম জলের মতো মুখস্থ করা। যে এই ঘরটা যদি জিজ্ঞেস করি এটা কার ঘর এবং রাশি অধিপতি কে, যেন এক্ষুনি বলতে পারো, সেটা মুখস্থ করে নিলে পরে তারপরে মুখস্থ করে নেবে যে কোন ঘরটায় কোন গ্রহ আনন্দে থাকতে পারে, ভালো ফল দেবে। ম্যাম বলছি যে লগ্ন সাপেক্ষে যদি কোনো মানে মারক গ্রহ আনন্দ ক্ষেত্র পায় বা মূল ত্রিকোণে থাকে তাহলে তো সেটা বিপজ্জনক। একদমই, তার সে দর্শন সে হাত খুলে হচ্ছে ওই মারকের ফল দেবে। আচ্ছা, ভয়ানক ব্যাপার ম্যাম। হ্যাঁ ভয়ানক ব্যাপার না, আসলে আমরা একটু প্রথম দিকে রয়েছি তো, তার জন্য আমাদের অনেক প্রশ্ন, অনেক, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু টুকরো টুকরো ভাবে পেয়েছি, এবং টুকরো টুকরো পাওয়ার জন্য আমাদের একটা অবধারণা তৈরি হয়ে রয়েছে। সেই অবধারণাটা একদম সূত্র অনুযায়ী না গেলে পরে আমাদের ভাঙবে না। আরো কয়েকটা ক্লাস করলে পরে, মোটামুটি আরো মাস 2 ক্লাস করলে পরে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে আমাদের ব্রেনের মধ্যে, যে আমরা যা জানতাম আর আমরা যা জানতাম না, বা যেটা ভুল জানতাম, তার মধ্যে ঠিক অন্তরায় কতটুকু। আচ্ছা, এরপরে আমরা লিখব যে একটা গ্রহ কখন কখন বলবান হয়। এই যে আমরা বলি না গ্রহটা বলবান আছে, গ্রহটা দুর্বল আছে, বা গ্রহটা পীড়িত আছে, এই যে কথাগুলো আপনারা শোনেন, এই ওয়ার্ডগুলো নিয়ে আমরা এবার জানবো যে ওয়ার্ডগুলোর আসল ব্যাখ্যা কি। একটা গ্রহ কখন বলবান হয় সেটা আমরা লিখব। এবার প্রথমেই লিখব যখন কোনো গ্রহ স্বক্ষেত্রী হয়। সৌরভ বলো যে বুধের স্বক্ষেত্র কোনগুলো? ম্যাম ওই আহ, মিথুন আর কর্কট, এই কন্যা রাশি। মিথুন আর কর্কট, কন্যা। তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, এই তোমাকে প্রশ্ন করবো কারণ তোমারই একটু বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, এবার বলো শনি মহারাজের নিজের ঘর কোনগুলো? মকর আর কুম্ভ। আচ্ছা, তুলার কোনগুলো? তুলা ম্যাম। বলো। শুক্র। সরি, শুক্র, হ্যাঁ শুক্রর কোনগুলো? ম্যাম শুক্র হচ্ছে তুলা আর বৃষ। তুলা আর বৃষ, রাইট। এবার মঙ্গলের বলো। মঙ্গল হচ্ছে মেষ আর ধনু। এই ধনু, মেষ আর উম, মেষ মেষ আর বৃশ্চিক। আর বৃশ্চিক বৃহস্পতি বলো। হ্যাঁ, বৃহস্পতি বলো। বৃহস্পতি ধনু আর মীন। এই যে পুরো ঘরগুলো এবং ঘরের মালিকগুলো, এগুলো আমাদের একদম গুলে ফেলতে হবে, একেবারে চোখ বন্ধ করে না, নিঃশ্বাস নেওয়ার আগে বলবো, এরকম ভাবে প্র্যাকটিস করে ফেলতে হবে। তাহলে এই যে গ্রহগুলোর নাম জানলাম আর তাদের ঘরগুলো জানলাম, এই যে নিজের যে হুম ঘরগুলো আছে, আচ্ছা ইয়ে বলো তো সোমা, রাহু আর কেতুর নিজের ঘর কোনগুলো? সোমা কোনটু বলো। নিজের তো ঘর নেই।
একটু আগে কুম্ভ বলেছি আমি। ম্যাম বলবো, হ্যাঁ হ্যাঁ, বলো পল্লবী, বলো। রাহুর ঘর কুম্ভ রাশির ঘর আর কেতুর ঘর হলো বৃশ্চিক রাশির ঘর। এক্স্যাক্টলি, একটু আগেই আমি বলেছি যে রাহু কেতু নিজস্ব কোনো ঘর নেই, তথাপি এই ঘর দুটোকে তার নিজস্ব বলে কনসিডার করা হয়। আর একটু সবাই মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা বেশ, ম্যাডাম, এখানে একটা কথা আছে। এইমাত্র হলো যে রাহুর ঘর আনন্দ ক্ষেত্র হচ্ছে কুম্ভ রাশি, কিন্তু রাহুর ঘর আমরা উচ্চস্থ দেখেছি বৃষ বা মিথুনে। এটা আলাদা তো, উচ্চস্থ আর আলাদা, কোথায় গিয়ে উচ্চস্থ হয় আবার সেটার হিসাব উচ্চস্থ আলাদা। দেখেছি বৃশ্চিকে। এটা তাহলে কিন্তু আমরা গুলিয়ে ফেললে কোনটা হবে না। কোনটা শুনুন শিবানী, শিবানী ম্যাম, সবকিছু গুলিয়ে হ্যাঁ, ফেললে হবে না, প্রত্যেকটা ওয়ার্ড হুম, কিন্তু আলাদা, প্রত্যেকটার ব্যাখ্যা আলাদা। উচ্চস্থ আচ্ছা আলাদা, আনন্দ ক্ষেত্র আলাদা, নিজের ঘর স্বক্ষেত্র সেটা আলাদা। ঠিক আছে? আচ্ছা, আপনার একটা সক্ষেত্র আমরা কুম্ভ বলবো। কুম্ভ, রাহুর। স্বক্ষেত্র হচ্ছে রাহু কেতুর নিজস্ব ঘর হয় না, তথাপি কুম্ভটাকে রাহুর ঘর বলা হয় এবং বৃশ্চিকটাকে হুম, কেতুর স্বক্ষেত্র বলা হয়, এটাকে কনসিডার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম। না, এবার তার আগে যে আবার কেতুর সিংহটা বলা হলো। হ্যাঁ, আমি বলছি এটা হচ্ছে নিজস্ব, কেতু হচ্ছে আনন্দ ক্ষেত্র, ওইখানে সে ভালো ফল দেয়, ও আচ্ছা আচ্ছা, ওটা তার আনন্দ আলাদা ক্ষেত্র জিনিস। আর এখন আচ্ছা বলছি স্বক্ষেত্র, প্রত্যেকটা শব্দের উপর গুরুত্ব দেবেন। স্বক্ষেত্র, আচ্ছা মূল ত্রিকোণ, আনন্দ ক্ষেত্র, উচ্চ ক্ষেত্র, প্রত্যেকটা কিন্তু আলাদা, গুলিয়ে ফেললে হবে না, বড় বড় স্টার চিহ্ন ম্যাম, দিয়ে ওগুলোকে লিখে রাখবেন। রাহু আর কেতু তো দুজনে অপোজিটে থাকে। হ্যাঁ, অপোজিটে থাকে তো, কিন্তু থাকলে কি হবে, আমি কি বলেছি, যখন সে অবস্থান করবে অপোজিটে থাকে, সেটা আপনার চার্টে, এই যে চারটা আছে, এই চারটের কোনো একটা জায়গাতে রাহু রয়েছে, এই ঘরটায় রাহু রয়েছে, তাহলে ঠিক তার উল্টো উল্টো দিকের ঘরটাতে গিয়ে সে কেতু থাকবে, কিন্তু হ্যাঁ, কোথায় গিয়ে সে আনন্দ পাবে সেটা আলাদা জিনিস। কোন ঘরটা তার নিজস্ব ঘর, কেন তাহলে তার আমরা কারকত্ব, তত্ত্ব, গুণ ইত্যাদি পড়েছি। আমরা কি পড়েছি, বৃশ্চিকের ঘরটা কার কি রকম, সেটা হচ্ছে নর্দমার মানে মতো স্যাঁতস্যাঁতে একসাথে হ্যাঁ, জায়গা, তাহলে এই নোংরা। জায়গাটাতে গিয়ে কেতু তার ক্যারেক্টারটাকে ম্যাচ করতে পারছে, এখানে গিয়ে সে হচ্ছে এই ঘরটাতে তার নিজের ঘর মনে হয়। ধরুন নিজের ঘর নয়, আপনারই মানে মনে করুন নিজের ঘর নয়, কিন্তু এমন একজন ঘর, এমন একজনের ঘর সেখানে গেলে আপনার মনে হয় যেন কত আপন, আপনার নিজের ঘর বলে মনে হয়, সেটা নিজের ঘর নয়, তথাপি আপনার যে ক্যারেক্টার আর ওই ঘরটার বা ঘরের মালিকের যে ক্যারেক্টার সেটা মিলে যাচ্ছে, তাই। ঠিক আছে? হ্যাঁ, কেতুটা ক্লিয়ার হলো ম্যাম। রাহুটা একটু কুম্ভের সাথে একটু বলে দিন, মানে কোনটা ম্যাচ করছে। এই যে কুম্ভ, কুম্ভর যে কারকত্ব, আমরা এখনো কুম্ভের কারকত্ব গুলো পড়িনি। কুম্ভের ঘরের যে শনি, এমনিতে মঙ্গলকে বলা হয় কুজবৎ, তথাপি এই যে শনির এই ঘরটার যে কারকত্ব, সেই কারকত্বের সঙ্গে এখান থেকে আমরা দেখি হচ্ছে কালপুরুষের 11 নম্বর ভাব, এই ভাব থেকে আমরা দেখি হচ্ছে ডিজায়ার, প্রত্যেকটা মানুষের যা কিছু পার্থিব চাওয়া পাওয়া, সমস্ত রকম ডিজায়ার, মনের ইচ্ছার পূর্তি, কামনা বাসনা ইত্যাদি, সেইগুলো বিচার করা হয় এই ঘর থেকে। আর রাহু সমস্ত সব থেকে বেশি হচ্ছে এই ঘরগুলোর ফল দিতে ওস্তাদ, সে বসেই থাকে, মানে অপেক্ষা করে থাকে যে কতক্ষণে একজন মানুষ কামনা বাসনা করবে আর আমি সেটাকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ, পাঁচগুণ, 10 গুণ হারে বাড়িয়ে দেবো। তো সেই জন্য এই ঘরটাতে কামনা বাসনা সমস্ত যাবতীয় আমাদের মানে ইন্দ্রিয় গ্রাহ্য সুখ, আমাদের মানসিক মানে ডিজায়ার যা কিছু থাকে, সেইটা হচ্ছে এই ঘর থেকে বিচার করা হয়, এবং সেখানে রাহু এসে নিজের নিজের মনে করে, কারণ তার রাহুরও একই কথা, চাই চাই এবং চাই, আর এই ঘরটা থেকেও চাই চাই বিচার করি আমরা, যা চাই ম্যাম বলুন। আচ্ছা, যখন আমি একটু কথা বলবো, আপনাদের কাছে অনুরোধ, যখন একটা টপিক নিয়ে আলোচনা হবে সেই টপিকটাকে একটু শেষ করতে দেবেন, একটু ধৈর্য ধরুন, আপনারা বেশ বড় মাপে জ্যোতিষ হতে চলেছেন, আমার কথাটা শেষ হলে তারপরে আপনারা বলুন, নাহলে ঘেটে যায়, আমি তো মুখস্থ করে বলছি না, আমাকে তো ভেবে ভেবে বলতে হয়। বলুন, বলুন রিজুবাবু, কি বলছিলেন? ম্যাম বলছিলাম যে এখন তো গোচরের ফল হিসাবে রাহু এখন কুম্ভ রাশিতে আছে, মানে সে তার নিজের ঘরেই আছে এখন, যেখানে আনন্দ ফল দেয় রাহু, তাই তো? তো তাতে মানে সেক্ষেত্রে কি মানে এক্স্যাক্টলি কিছু কিছু রাশির ক্ষেত্রে ভালো যাবে বা কিছু ম্যাম কিছু আপনি রাশির সবাইকে ক্ষেত্রে মিউট খারাপ করুন, যাবে, এত এরকম কিছু কথা আছে? হলে তো ক্লাস। দেখুন, প্রথম কথা, ক্লাস যেদিন আপনারা প্রথম শুরু করেছিলেন সবার উদ্দেশ্যে বলা ছিল আমাদের যে সিলেবাস তার বাইরে গিয়ে আলোচনা করব না, গোচর আমরা এখনো আসিনি, কোথায় গোচর আর পার্সোনাল কোশ্চেনগুলো গ্রুপে আলোচনা করার জন্য জায়গা রয়েছে, এখানে আমরা আলোচনা করব না। এই যেটুকু পড়াচ্ছি সেইটুকু যদি বুঝতে অসুবিধা থাকে সেইটুকু বলুন। হ্যাঁ, আপনার যে প্রশ্নটা ছিল রিজুবাবু, কুম্ভ রাশিতে রাহু এখন অবস্থান করছে, ওটা যার যার ভালো ঘর, যদি কারো 3, 6, 11 ঘর হয়ে থাকে তাহলে সে ভালো ফল পাবে, বাকিরা পাবে না।
আচ্ছা, তাহলে আমি কি পেলাম যে একটা গ্রহ কখন বলবান হয়? যখন সে সক্ষেত্রী হয়। আর কারোর কোনো প্রশ্ন এখন নেব না, সবাই চুপ থাকবেন যতক্ষণ না আমি বলবো যে এবার বলুন। এই যে সমস্ত গ্রহগুলো তাদের নিজের ঘরে অবস্থান করে, তখন সেই ঘরগুলো হচ্ছে সে বলবান হয়। এটা নাম্বার 1। দ্বিতীয়, যদি মিত্র ক্ষেত্রে অবস্থান করে, আমরা প্রত্যেকেই আমাদের মনে আছে কারকে বন্ধু, একদম সাধারণ রুল, আমরা নিজেরাও যেমন বন্ধুর ঘরে গিয়ে ভালো ফিলটা করি, সেরকম গ্রহরাও যখন কোনো মিত্র ক্ষেত্র বন্ধুর ঘরে বসে তখন সে বলবান হয়। আর কি? যখন সে তুঙ্গ হচ্ছে অর্থাৎ উচ্চ হচ্ছে। যে গ্রহ যেখানে উচ্চ হয়, যদি কোনো জন্মচার্টে সেই গ্রহটি সেখানেই অবস্থিত থাকে, তাহলে ওই গ্রহ বলবান গ্রহ। এটুকু ক্লিয়ার হয়েছে? লেখা হয়েছে সকলের? আচ্ছা, এরপরে আমরা যাব দুর্বল হয়ে যায় গ্রহ কখন। একটা গ্রহ কখন গিয়ে দুর্বল হচ্ছে? যখন, প্রথম কথা, যখন সে শত্রুর ঘরে গিয়ে বসছে। দ্বিতীয় হচ্ছে যখন এইমাত্র আমরা শিখলাম নাশস্থান, যখন সে নাশস্থানে গিয়ে বসছে। তৃতীয় হচ্ছে যখন সে নিচস্থ হয়ে যাচ্ছে তখন। তাহলে এই তিনটে, শত্রু ঘরে বসলে, নাশস্থানে বসলে এবং নিচু হয়ে গেলে ওই পার্টিকুলার চার্টে তাহলে ওই গ্রহটা হচ্ছে দুর্বল হয়ে গেল। দেখো, আমরা প্রত্যেক দিন ক্লাস করতে করতে বিভিন্ন রকম সূত্র শিখবো এবং মনে হবে যেন এটাই আলটিমেট, কিন্তু জ্যোতিষে আলটিমেট বলে কিছু হয় না। তোমাদেরকে আমি সবজি, তেল, নুন, হলুদ, আগুন, গ্যাস, হাঁড়ি কড়াই সব দিয়ে দিচ্ছি, তোমাদেরকে নিজের মাধ্যমে, মানে জ্যোতিষটা তাই, বিভিন্ন এর থেকে ওর থেকে ওটা নিয়ে এটা নিয়ে তোমাদেরকে কিন্তু ওই সবজি তরকারি বা ঘন্ট ইত্যাদি বানাতে হবে। যার যেমন আইকিউ সে তেমন বানাতে পারবে। আমি শুধু বেসিক রুলগুলো শিখিয়ে দেবো, তারপরে কিন্তু প্রত্যেকটা যার যার আইকিউর উপর নির্ভর করবে। কোনো মানে একটা সূত্র দিয়ে আমি ওই সূত্রটা শিখেছিলাম মানে 1000টা চার্টে ওই সূত্রটাই অ্যাপ্লিকেবল হবে এরকম কিন্তু বিষয় নয়। প্রত্যেক দিন যখন আমরা শিখবো, যত শিখবো তত দেখবো যে পুরোনো যেগুলো জেনেছিলাম সেগুলো যেন কাজ করছে না। তো ধৈর্য ধরে শিখতে হবে, সবে তো আমরা মাত্র কয়েকটা ক্লাস করছি। আচ্ছা, পীড়িত, আমরা শুনেছি যে গ্রহ পীড়িত হয়ে যায়। পীড়িত হয়ে যাওয়া মানে কি? পীড়া পাওয়া মানে মারধর খাওয়া। অর্থাৎ আমরা যদি কোনো শত্রুর বাড়িতে গিয়ে এমন সময় গেছি, শত্রু মানে মহাশত্রু যে আমায় পেলেই পেটায়, এইরকম শত্রুর বাড়িতে গেছি, কিন্তু শত্রু বাড়ি নেই, তাহলে কি আমার মনের মধ্যে একটা ওরে বাবা কখন চলে আসে এরকম ভাব থাকবে, মানে আমার মানসিকতার জোরটা কমে গেল, মনটা দুর্বল হয়ে গেল, মানে আমি দুর্বল হয়ে গেলাম। শত্রুর ঘরে গেলে আমি দুর্বল হয়ে গেলাম, কিন্তু আমি শত্রুর বাড়িতে গেছি আর শত্রু চলে এসছে যে আমাকে মারার জন্য উদ্যত, যে কোনো সময় পেলেই আমাকে পেটাবে, সেই সময় কি হবে? সে এসেই তো দুমাদ্দুম দেবে। ঠিক সেরকম ভাবে যখন শত্রু ঘরে গিয়ে বসে শত্রুর সঙ্গে বসছে, শত্রু ঘরেও বসছে এবং সেই ঘরে সেই ঘরের মালিক বসছে, মানে সেই যে শত্রু গ্রহটা তার সঙ্গে বসছে, বা শত্রুর ঘরে বসলাম আর শত্রুর সেই ঘরের যে মালিক, সেই শত্রু ঘরের যে মালিক, সেই মালিক আমাকে কোনো না কোনো ঘরের থেকে বসে আমাকে দৃষ্টি দিচ্ছে, এই দুটো অবস্থা যদি হয় তাহলে ওই গ্রহটা পীড়িত হয়ে যাবে। শুধু দুর্বল না, দুর্বল এবং পীড়িত। এটুকু ক্লিয়ার হয়েছে? ম্যাম আরেকবার রিপিট করুন প্লিজ। হ্যাঁ, বলছি। মনে করো এটা হচ্ছে মঙ্গলের লগ্ন, মেষ লগ্ন, সোজা, এরা শনির ঘর। শুধু এই লগ্ন টগ্ন ধরতে হবে না, শুধু মঙ্গল আর শনি ধরো। তাহলে মঙ্গল যখন শনির ঘরে এসে বসছে, শনি মহারাজের ঘরে এসে বসছে, শত্রুর ঘরে এসে বসলো, সে দুর্বল হয়ে গেল। এইবার সে মঙ্গল এই শনি মহারাজের ঘরে বসেছে আর সঙ্গে মঙ্গলের সঙ্গে শনি মহারাজও এই ঘরেই বসে রয়েছে, তাহলে ওই মঙ্গল দুর্বল এবং পীড়িত হয়ে গেল। পীড়িত আর দুর্বল দুটো কি আলাদা 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 হিসেবে আলাদা ট্রিট আলাদা করবো? আলাদা আলাদা। শুধু শত্রু ঘরে বসেছে সে পীড়িত না, কিন্তু শত্রু ঘরে বসে শত্রুর সঙ্গে বসেছে এবং শত্রু দ্বারা দৃষ্ট হয়েছে, তাহলেই সে পীড়িত। সব দুর্বল গ্রহ পীড়িত নয়, কিন্তু সব পীড়িত গ্রহই দুর্বল।
এটা হয়েছে। এরপরে লিখবো হচ্ছে অনুগৃহীত। এমন একটা ঘরে বসলো, সেই ঘরটা হয়তো শত্রুর ঘর, এই মঙ্গল এসে এই ঘরটায় বসেছে শত্রুর ঘর, কিন্তু এখানে বৃহস্পতি বসে আছে। তাহলে শুভ গ্রহের সঙ্গে তার সংযোগ হলো, তার যতটা মার খাওয়ার কথা ছিল ওই শুভ গ্রহ অর্থাৎ জ্ঞানী ব্যক্তি বা একজন সে হচ্ছে গুরুস্থানীয়, সে কিন্তু ঠেকিয়ে দেবে। সেই রকম ভাবে হ্যাঁ, তাহলে তাহলে এটা কি 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 লিখবো? অনুগৃহীত। হ্যাঁ, অনুগৃহীত। থ্যাংক ইউ। হুম। যখন কোনো শুভ গ্রহের সঙ্গে সংযোগ করে, মানে যুক্ত হয়ে বসে, অথবা শুভ গ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, তখন কিন্তু ওই গ্রহটা অনুগৃহীত হয়ে গেল, মানে সে একজন ভালো কারো সাপোর্ট পেয়ে যাচ্ছে। তা যতটা ক্ষতি হওয়ার কথা ছিল অতটা ক্ষতি তার হলো না। ম্যাম, হ্যাঁ, এটা কি মানে যখন কোনো উপগ্রহের সঙ্গে শত্রু গৃহে বসে? মানে যে কোনো ক্ষেত্রে ধরুন এই যে একটা গ্রহ এসে শত্রু ঘরেতে বসলো, মঙ্গল এসে শনির ঘরেতে বসলো, তার মানে তো সে তো দুর্বল হয়ে গেছে। এইবার এখানটায় দুর্বল হয়ে গিয়ে সে খারাপ ফল দেবে, ডেফিনেটলি খারাপ ফল দেবে। কিন্তু হ্যাঁ এই খারাপ ফলে এখানটায় তার সঙ্গে কি বৃহস্পতি বসে গেল, তাহলে সে যতটা খারাপ ফল দেবে ভেবেছিলাম আমরা, সেটা দেবে না। সেই বৃহস্পতির শুভ ফলটা সেই খারাপ ফলটাকে আটকে দেবে। মানে সে যে দুর্বল হয়ে গেছিল, ভয় পাচ্ছিল যে আমি তো শনি মহারাজের ঘরে এসেছি, এইবার আমাকে তো শনি মহারাজ পেটানি দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে সে দেখতে পেলো যে পাশে তো আমার গুরু বসে আছে। মানে আপনি এমন জায়গাতে গেছেন যেখানে বিপদ, সেখানে গেলে আপনার অপোনেন্ট পার্টি রয়েছে, আপনি মনে ভয় পাচ্ছেন, কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড সেখানে রয়েছে, তাহলে আপনার কি অবস্থা? আপনি তো তখনই যে আয় কে আছিস আমি দেখে নেব। ঠিক সেই রকম যদি কোনো শুভ গ্রহ সঙ্গে বসে, বা শুভ সেটা বৃহস্পতি হবে এমন নয়, শুভ গ্রহ হলেই হবে, বা তার দৃষ্টি পায়, তাহলে সে অনুগৃহীত হয়ে যায়, সে খারাপ ফলটা তুলনামূলকভাবে কম দেয়। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, এই পর্যন্ত কারোর কোনো কিছু বুঝতে বাকি আছে? না ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, পল্লবী এটা একটু সামনের দিন লিখে, আমি আসবো প্রশ্নে আসবো, তার আগে হচ্ছে একটু লিখে রাখবো যে সামনের দিন আমরা শুরু করব কম্বাস্ট দিয়ে আর হচ্ছে বকরি গ্রহ দিয়ে। এবার বলুন, এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলুন। ম্যাম বলছি যে লগ্নপতি যদি স্বয়ং অষ্টমে অবস্থান করে তাহলে সে কি পীড়িত হয়? কোথায় অবস্থান করে? অষ্টমে, লগ্নের অষ্টম। হ্যাঁ, লগ্নের অষ্টমে যখন আমরা ভাব পড়ব, তখন এই ভাবগুলো নিয়ে আমরা ডিটেলে জানবো। 6, 8, 12 এই জায়গাগুলোকে খারাপ ভাব ধরা হয়। তো এখানে যদি লগ্ন অবস্থান করে, প্রাথমিকভাবে বলবো সেটা খারাপ। শুধু সেই প্রাথমিকভাবে বললে হবে না, বিচারটা তো প্রাথমিকভাবে হয় না, তার সঙ্গে দেখতে হবে কোনো শুভ গ্রহ দৃষ্টি আছে কিনা, শুভ নক্ষত্রে বসেছে কিনা, শুভ গ্রহের সহাবস্থান আছে কিনা, মানে শুভ ভাবপতির দৃষ্টি আছে কিনা, এই সমস্ত দেখে দিয়ে তবে গিয়ে আমরা বলতে পারবো যে হ্যাঁ খারাপ, পুরোপুরি পরিপূর্ণ খারাপ। তবে লগ্নপতি অষ্টমে বসলে নিজের ভুল ভ্রান্তির জন্য তাকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। আর আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, রাশি কি লগ্নের এফেক্টকে ওভাররাইড করে? রাশি লগ্নের লগ্নের কি বললেন? রাশি কি লগ্নের এফেক্টকে ওভাররাইড করে? একদম একদম একদম, না না না, ভুল বললেন, উল্টো। লগ্ন রাশিকে ইয়ে করে। লগ্ন রাশিটা দেখুন, রাশিটা হচ্ছে আপনার মনোবৃত্তি, আপনার মানসিকতা, সেটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। আপনি যা আজকে যেটা ভাবছেন, আপনি 1 মাস পরে সেটা ভাবেন না। কারণ কারণ হচ্ছে আপনার মনের কারক গ্রহ, বেসিক ভাবে মনের কারক গ্রহ হচ্ছে চন্দ্র, এবং চন্দ্র হচ্ছে ফাস্ট মুভিং প্ল্যানেট। তো চন্দ্র যখন যখন এই যে ঘুরে ঘুরে যায়, প্রত্যেকটা রাশিতে ঘুরে ঘুরে যায়, এবং প্রত্যেকটা রাশিতে ঘোরার সময় যে রাশির অধিপতির ঘরের উপর দিয়ে যাচ্ছে, এই ঘরটা বৃহস্পতির, এই ঘরটা শনি মহারাজের, এই ঘরটা শনি মহারাজের, এবং এই ঘরে তখন গোচরকালীন কোনো না কোনো গ্রহ অলরেডি বসে রয়েছে। যেমন এই ঘরটাতে এখন রাহু রাহু বসে আছে, আর এই ঘরটাতে শনি মহারাজ বসে আছে। যখন চন্দ্র এই ঘর দিয়ে উপর দিয়ে যাবে, ওই 2.5 দিন, 2.5 দিন করে যাবে, তখন তখন কিন্তু এই ঘর, এই রাশি এবং এই রাশির ঘরেতে যে বসে আছে তার সঙ্গে সংযোগে কিন্তু তার মনোবৃত্তি চেঞ্জ হবে। কিন্তু লগ্ন আপনি ফিক্সড, আপনি যেমন ভাবধারার মানুষ, আপনার যা পার্সোনালিটি, আপনার দেহ গঠন, আপনি আসলে যা, সেটা কিন্তু সারা জীবনে কোনোদিনও পরিবর্তিত হবে না, আপনার মন পরিবর্তিত হবে।
মানে আমি ম্যাম একটা প্রশ্ন করবো? আচ্ছা, এড করে নিই, মানে আমি বলছিলাম যে যেরকম যখন কারণ যে কর্কট লগ্ন এবং মিথুন রাশি আছে, চন্দ্র দিয়ে গাইড হবে না বুধ দিয়ে গাইড হবে? বুদ্ধি গাইড হবে। আমরা সব সময় লগ্ন সাপেক্ষে বিচার করব। হ্যাঁ, তারপরে আমাদের বিচার যখন হবে, আমরা যখন আরো বিচার শিখে যাব, তখন আমাদের অনেকগুলো কুণ্ডলী দেখতে হবে। কি কি দেখতে হবে? একটা হচ্ছে লগ্ন কুণ্ডলী, একটা হচ্ছে চন্দ্র কুণ্ডলী, একটা গোচর কুণ্ডলী, আর একটা দেখবো নবাংশ। এই চারটে দেখে আমরা বিচার করব। কিন্তু যে কোনো বিচার, আপনি ধরুন কিচ্ছুই জানেন না, আর কিচ্ছু জানেন না, আপনাকে লগ্ন কুণ্ডলীটাই হচ্ছে শেষ কথা, শুরুর কথা। লগ্ন কুণ্ডলী যখন বিচার করব, তখন আমরা লগ্ন দিয়েই বিচার করব। অর্থাৎ যদি কারোর মিথুন লগ্ন হয় আর কর্কট রাশি, তাহলে আমরা মিথুন লগ্ন দিয়ে বিচার করব। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, দৃষ্টির ব্যাপারে একটা প্রশ্ন আছে। বৃষ্টি এখনো সেটা পড়েনি হচ্ছে, তাই? বৃষ্টি এখনো না পড়েছে? দৃষ্টি পড়েছি, আমরা হ্যাঁ, দৃষ্টি বলুন পড়েছি। বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি যে মানে লগ্ন কুণ্ডলীর দৃষ্টিটা যেভাবে বিচার হচ্ছে, নবাংশের দৃষ্টিও কি সেই একইভাবে বিচার হয়, হ্যাঁ বা হ্যাঁ, একইভাবে বিচার হয়। মানে ওই ওই দৃষ্টি দিচ্ছে যেরকম একই আর কি, একই যেরকম আমরা একই বিচার করি? একই, কোনো পরিবর্তন নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ম্যাম বলছিলাম ওই স্তোত্র যে পাঠ করতে বলছিলেন, ওটা কোনটা আগে করব? দীক্ষার গুরুর মন্ত্র আগে করব নাকি ওই একদম স্তোত্রর একদম পাঠ আগে করব? একদম গুরুর মন্ত্র আগে করবেন, গুরু প্রণাম করবেন, তারপর নবগ্রহ স্তোত্র দিয়ে শুরু করবেন, তারপরে শেষ করবেন মহামৃত্যুঞ্জয় দিয়ে। আচ্ছা, ম্যাম কিসের মানে জন্য? ম্যাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি সবার শেষেই করব? আমি ধরুন আরো 4-5টা মন্ত্র করি, হুম। যেরকম না, গায়ত্রী যেরকম মন্ত্র গুলো বলতে আর হবে না, অনেক। যেরকম গুলো বলতে হবে না। হ্যাঁ আপনি সবার শেষে হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় দিয়ে আপনি শেষ করে দেবেন। ঠিক আছে? আচ্ছা ওটা শেষে করব। আচ্ছা আচ্ছা। আমরা যারা অ্যাস্ট্রোলজিক্যাল পড়াশুনো করছি, যারা জ্যোতিষ চর্চা করছি, তাদের নিজেদের ঊর্জাটাকে ধরে রাখতে হবে, কারণ আমরা অষ্টমটা নিয়ে পড়াশুনো করছি। এই জন্য আমরা প্রথমেই সকালবেলায় উঠে, যারা যারা এর আগে শোনেননি, আগেও বলেছি আমি, যে ঘুম থেকে উঠে আপনারা প্রথমে একটু ভগবানের নাম স্তব এগুলো করে নেবেন। নবগ্রহ স্তোত্রটা প্রতিদিন পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয়টা প্রতিদিন পাঠ করবেন। তারপরে আপনাদের যদি নিজস্ব গুরুর মন্ত্র থাকে, যদি আপনারা দীক্ষিত হয়ে থাকেন, তাহলে প্রথম হচ্ছে গুরু মন্ত্র দিয়ে স্টার্ট করবেন। গুরু মন্ত্র, গুরু বন্দনা, গুরু প্রণাম করে এগুলো করবেন। ঠিক আছে? নবগ্রহ মন্ত্র বোধহয় পঞ্জিকাতেও থাকে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সম্ভবত। বেনি মাধব হ্যাঁ সিংহের ফুল পঞ্জিকার পিছনের দিকে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমাদের প্রতি বছর কেনা হয়, ওটাতে হ্যাঁ, সবার দেখেছি। বাড়িতে পাবেন। আর যারা যারা হ্যাঁ এখন হ্যাঁ পর্যন্ত বেনি মাধব শিলের ফুল পঞ্জিকা কেনেননি, তারা প্রত্যেকে কিনে নেবেন একটা করে। আপাতত বেনি মাধবটা দিয়ে শিখুন, তারপরে আহ বলে দেওয়া হবে যে কোনটা ফলো করবেন। আপাতত ওটা দিয়ে শেখা শুরু করুন, যে কোন নক্ষত্র কি বলছে বলে পড়তে শিখুন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, বেশ, তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করব। সবাই ভালো আচ্ছা, থাকবেন। সফটওয়্যারের ব্যাপারে কি ওই ওনাকে হ্যাঁ, সরাসরি ফোন হেমন্ত দার করবো? সঙ্গে যোগাযোগ করবেন, সফটওয়্যারে নিয়ে হেমন্ত দা বলে দেবে কি দাম আছে।